একটা বুদ্ধি দিবে কি করা যায় সেজন্য। কিন্তু এই ধরনের একটা সেন্সিটিভ বিষয় ও আপনাকে কি বুদ্ধি দিবে? কারণ ও তো আপনার তখন ফুফাতো ভাই। আমি যেটা বুঝি যে আপনারা দুজনেই বয়প্রাপ্ত এবং দুজনের মধ্যেই একটা ব্যাপার, যদি ওই সময়টাতে এরকম হয়ে থাকে যে না আপনারা আসলে ইন্টেনশনালি চাচ্ছেন যেটা সামাজিকভাবে ধর্মীয়ভাবে অবৈধ একটা সম্পর্ক, উইচ ইজ কল অ্যাডাল্টারি রিলেশনশিপ, পরকীয়া সম্পর্ক, সেটা যদি আপনারা দুজনেই চেয়ে থাকেন তাহলে স্বীকার করতে কোনো সমস্যা নেই। না, তখন ছিল না এরকম। তখন এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন মুন্না ডেকে নিয়ে আপনাকে এটা বললো, তারপর তারপর আমি বললাম যে দেখো, যার যার লাইফ তার কাছে, তুমি আমার কাছে বুদ্ধি চেয়েছো, তো আমি মনে করি ব্যাপারটা তুমি তোমার ফ্যামিলি জানো। তো ও বলতেছে যে আমি ফ্যামিলির কাছে অনেক বলছি, বাট আমার ফ্যামিলি কেমন আমি জানি, তুই জানিস না। আমি বলি কেন, কি হইছে? আমার বাবা মা তো ওরে ছাড়া অন্ধবিশ্বাস ওর প্রতি, মানে জামাইয়ের প্রতি অন্ধবিশ্বাস ছিল। জামার প্রতি অন্ধবিশ্বাস। আমার কি চাহিদা, আমার কি, সেটা তারা বুঝে না। আপনার জামাইয়ের সাথে আপনার সম্পর্ক এরকম শীতল কেন ছিল? ছোট ভাইয়ের বউর সাথে প্রেম ছিল। আপনার জামাইয়ের? আমার দেবরের বউর সাথে প্রেম ছিল, আবার দেবরের বউ ছিল খালাতো বোন। আচ্ছা, এটা বুঝতে পারেন আপনি কবে? আমার ছোট ছেলে যখন হয় তখন বুঝতে পারি। ওই সময়টাতে আপনি স্টপ করার চেষ্টা করেননি? এটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে ফ্যামিলিতে? হ্যাঁ, ঝামেলা হয়েছে। আমার ছোট দেবরের বউ প্রেগনেন্ট ছিল, আমিও প্রেগনেন্ট ছিলাম। ওকে। তখন আমার দেবর বলছে যে এই বাচ্চা নাকি তারই না। যখন 7 মাসের প্রেগনেন্সি, মেয়ে হইব ধরা পড়ছে, তখন বলছে যে এই বাচ্চাই আমার না। মানে তার জামাইটা অস্বীকার করেছে? হ্যাঁ, জামাই অস্বীকার করে। তাহলে বাচ্চাটা কার ছিল? আমার হাজবেন্ডের। এটা কি আপনি নিশ্চিত হতে পেরেছেন? হ্যাঁ, নিশ্চিত। কিভাবে নিশ্চিত হলেন? আমি প্রায় সময় একই বিছানায় শুয়ে থাকলে দেখতাম সে নাই। একই ফ্ল্যাটের মধ্যে তো যৌথ ফ্যামিলি ছিল, তো একই ফ্ল্যাটে থাকা হইতো, প্রায় সময় দেখতাম যে সে ঘরে নেই। এটা সবাই জানে, আমার শাশুড়ি জানে, আমার মা বাবা সবাই জানে। তো জানার পরে তাকে স্টপ করার কোনো চেষ্টা করতো না? করছে, বলছে আমি এরকম করি না, প্রমাণ দেখাইতাম। তো আপনি 7 বছর তার সাথে কোনো হাজবেন্ড ওয়াইফ রিলেশন নাই, না। 7 বছরে কোনো প্রমাণ বের করতে পারেননি? হ্যাঁ, করছি। তারপর কেউ বিচার করে না, বিচার করে বাবা বাড়িতে নিয়ে যায়, রাখে 3 মাস, আবার বুঝায় সুজায় দেয়। এরকমই চলতে থাকে? এইরকমই চলতে থাকে। আপনাদের মধ্যে কোনো ত্রুটি ছিল, বিশেষ করে আপনার মধ্যে কোনো ত্রুটি ছিল যে কারণে সে পরনারীর প্রতি আসক্ত ছিল? বলে আমি নাকি পারি না থাকতে, সেজন্য। আমি জানতে চাচ্ছি যেখান থেকে আপনার মেমোরি আছে জীবনের, সেখান থেকে। আমার ফার্স্ট মেমোরি হচ্ছে আমার বাবা থাকতো সৌদি আরব, তো আমার ছোটবেলা আমার এত কিছু মনে হয়। তো আমার মনে হচ্ছে আমার বয়স যখন 7 বছর, তখন আমি আমার বাবাকে ফার্স্ট দেখি আমার লাইফে। আচ্ছা, তিনি বাংলাদেশে আসেন, ওই থেকে আমার বাবা আমার জন্য চলে আসেন। আগে কিন্তু ভাইয়া মোবাইল ফোন ছিল না, রেকর্ডিং ছিল, তো ওটা পাঠানোর পরে আমার বাবা চলে আসে আমাকে দেখার জন্য। আচ্ছা, তো ওই আশাই তার শেষ, মানে আর যাওয়া হয় না। ওকে। আমি বলি যে আমি তোমাকেই চাই, আমি আর কিছু চাই না। তো আমার বাবা আমার জন্য, তখন আমি মেবি নার্সারির জন্য 1-এ পড়ি, তো আমার বাবা আসার কারণে আমি খুশিতে 1 বছর স্কুলে যাইনি। এর মাঝখানে আমার আম্মু হচ্ছে বনানীতে জব করতো। আম্মু জবের কারণে ক্লাস 4-এ যখন উঠি আমাকে হস্টেলে দেওয়া হয় মিরপুর 10.5। আচ্ছা, তো ওইখানে আমার নানু যায় যে তোর ছোট একটা ভাই হয়েছে। ওকে ওকে। তো আমি এটা বলি যে তাহলে আমি আমার ভাইয়াকে দেখবো। Okay. কারণ আম্মু তখন মেডিকেল ছিল, আজিমপুর মেডিকেলে। আমাকে আমাদের প্রিন্সিপাল স্যার আসতে দিবে না, ছুটি দিবে না, কোনো মতে ছুটি দিবে না, কারণ আমি তার 1 সপ্তাহ আগেই বাসা থেকে গেছি। তো দিবে না, আমি খুব কান্নাকাটি করতে থাকি। তো আমার বাবা মা যায়, আমার ছোট ভাইয়াটাকে নিয়ে আমার বাবা মা যায়। তো আমার বাবা যায়, বাবা যাওয়ার পর আমাকে 2 দিনের ছুটিতে আনে। তো 2 দিনের ছুটিতে আনার পরে আমি আমার ভাইয়াকে দেখতে আসি, ওইখানে দেখা হয়, বাসায় তাদের বাসায় নেওয়া হয়। তো সাথে ছিল আমার এক ছোট আন্টি। তো ওই আন্টি আর বাবা যে আমাকে নিয়ে আসে, তো আমি ওইখান থেকে বাসায় আসার পরে আমার ভাইয়াকে দেখে আমাকে আবার 3 দিন পরে হোস্টেলে ব্যাক করতে হয়। ব্যাক করতে হয় পরে আমি যখন আসি, তো আমার বাবা মা খুব সম্ভব 1 মাস পরে আমাকে দেখতে যায় ছোট ভাইয়াটাকে নিয়ে। তো ওই ভাইয়াটাকে দেখে আমার খুব কান্না চলে আসে যে আমি বাসায় আসবো। তো আমি আমার ছোট ভাই বলতেছি, ওর নাম হচ্ছে সাজিদ হোসেন জয়। আমি বলি জয়কে আমি দেখবো, আমার জয়কে খুব দেখার ইচ্ছে করতেছে। তো ওইখানে আমি চলে আসি বাসা থেকে। ওই যে চলে আসি 4-এ থাকতে, আমার আর হোস্টেলে ব্যাক করা হয় না। তো আসার পরে আমার আম্মুর অফিসিয়াল কোনো কাজে তার জব করার জন্য বাইরে চলে যেতে হয়, জাপান যেতে হবে। তো ওই কারণে একটা উদ্দেশ্য ছিল। তো আমার আম্মু ছোট ভাইটাকে 3 মাসে রেখে চলে যায় আমাদের কাছে। উনি চলে যাওয়ার 6-7 মাস পরে উনি আবার রিটার্ন আসে, 1 উইকে ছুটিতে আসে। আব্বু আম্মু একটু ঝগড়া করে ছোট ভাইটাকে নিয়ে, যে ও এত ছোট, তোমার কিসের এত চাকরি করা দরকার, এইরকম ঝগড়া করার পরে আমার আম্মু 1 সপ্তাহ পরে আবার চলে যায়, অফিসিয়াল কাজে চলে যায়। তার 1.5 মাস পরে আমার আম্মু চলে আসে। আপনার মা কি করতেন? আমার হচ্ছে ব্রিটিশ হাইকমিশন এম্বাসিতে চাকরি জব করতেন। তো আম্মু আসার পরে দেখতেছে যে আমার পড়ালেখা আগের মতো নাই, মানে আমি এক সাবজেক্টে খারাপ করি। কোন ক্লাসে থাকতে এটা? এটা মেবি ক্লাস 5-এ থাকতে। তো আমি যখন এসএসসি ক্যান্ডিডেট ক্লাস 10-এ উঠি, তো আমার বাবা যাত্রাবাড়ি আড়ত নেয়।
যাত্রাবাড়িতে আড়ত নাই, কিসের আড়ত? মাছের আড়ত, মাছের আড়ত। ওকে। পার্টনারশিপে মাছের আড়তে বিজনেস করে। আর পাশাপাশি তার শনি একটা আইসম নিচের দোকান ছিল, মায়ের দ্বারা বিরিয়ানি হাউস, বিরিয়ানির ব্যবসা করতো। জি। তো আমি এরপরে এসএসসি রেজাল্ট করি, রেজাল্ট খুব ভালো হয়, মোটামুটি ভালো, বাবা খুব খুশি হয়। তা আম্মু আব্বুর একটা সাধনা, মোটামুটি আমি ভালো একটা রেজাল্ট করতে পারি। Okay. তা আমি এরপর কলেজ লাইফে ঢুকি। আমি যখন ফার্স্ট ইয়ার পড়ি ভালোই কাটে আমার ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার আমি যখন উঠি তখন আমাদের এলাকার ওই শনি একটা এলাকারই মেম্বার নির্বাচন হয়। জি। তো ওইখানে একজন ক্যান্ডিডেট থাকে, তার সাথে আমাদের ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং আগে থেকে ভালো ছিল। Okay. জাস্ট যখন সে ক্যান্ডিডেট হয় তখন সে ভোটের জন্য যে মানুষ যায় না বাসায় বাসায়, যে আমার এই ক্যান্ডিডেট কাজ করে দেন বা এরকম, তো আমার আম্মুকে বলে, তো আম্মুকে বলার পর আম্মু ওনার ক্যান্ডিডেট হিসেবে কাজটা করে। Okay. তো ওইখানে কাজ করার পর ওনার সাথে আমাদের একটা ফ্যামিলি ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আন্ডারস্ট্যান্ডিং হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলি এমন আছে, তার একটা মেয়ে ছিল, ওকে। ওই মেয়েটার সাথে আমারও আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে যায়। মানে ওই ফ্যামিলিরও একটা মেয়ে ছিল, যে ফ্যামিলি ক্যান্ডিডেট, যে তার ওনার ফ্যামিলি একটা মেয়ে ছিল। তো তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ, একটা ভালো হয়েছে। তখন understanding আপনি ভালো। ইন্টারমিডিয়েটে পড়ছেন। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, ওকে, ফাইন। আর ওই মেয়েটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। ওকে। তো ওইখান থেকে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পর তার সাথে আমার ফোনে সে আমার ছোট ভাই জয়, যেটা আমার ছোট ভাই বলো, ওর মুসলমানি অনুষ্ঠানে আসা যাওয়ার পর আমাদের সেল নাম্বারটা কি নেওয়া দেওয়া হয়। তো ওইখান থেকে নেওয়া হওয়ার পর কথা হয় আমার সাথে। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল বকুল। বকুল। ওকে। জি। তো বকুলের সঙ্গে আপনার কখন কথোপকথন হচ্ছে? ইট ওয়াজ জাস্ট ফ্রেন্ডশিপ? জাস্ট লাইক আ ফ্রেন্ডশিপ। তো আমার ভালো লাগে, তো ও ভালো লাগে পড়তে। অক্টোবরের 4 তারিখ 2011 আমার মনে আছে। তো ওকে আমি বলতেছি যে বকুল, তুমি কি আমাকে নিয়ে কিছু ভাবো? বা ও বলতেছে ভাইয়া আপনি কি আমাকে নিয়ে কিছু ভাবেন? তো আমি বলতেছি ভাবি না, বাট তোমাকে আমার ভালো লাগে। তো ও বলতেছে হ্যাঁ আপনাকে আমার ভালো লাগে। তো এক সময় আমাদের রিলেশনটা ফ্রেন্ডশিপ থেকে লাভে চলে আসে। কিভাবে চলে গেল? রাতারাতি? হ্যাঁ, মানে দৌড় দিয়ে? রাতারাতি হয়ে গেল। ও অফার করলো, আমি অফার করলাম, হয়ে গেল। এটা মানে আপনাদের সম্পর্ক হওয়ার কতদিন পরে? এটা আমার সম্পর্ক হওয়া প্রায় 1 week। এক সপ্তাহের মধ্যে আপনারা, এটাই আপনার জীবনের ফার্স্ট? ওকে, বকুলের সঙ্গে? জি। ওকে। তো এরকম বকুলের সাথে হওয়ার পরে তো আমি বলতেছি যে তুমি যে আমার ভালোবাসো, ও বলতেছে যে তোমার ফ্যামিলি কখনো আমাকে মানবে না। তাই আমি বললাম কেন? তো বলতেছে যে আমার বাবা নাই, এটা হচ্ছে আমার সৎ বাবা। সৎ বাবা মানে যে লোকটা ইলেকশন করছিলেন হ্যাঁ। উনি সৎ বাবা? জি, শাহিন ওনার নাম। তো বলতেছে এটা আমার সৎ বাবা, তো আমার ফ্যামিলি কখনোই তোমাকে মানবে না, বা তোমার ফ্যামিলি থেকে কখনোই আমাকে মানবে না। তাই আমি বলতেছি যে ভাগ্যে যা আছে তাই হবে। তার মাঝে হয় কি, ওর যে সৎ বাবা বললাম, ওই সাথে আমার আম্মু একটু কথা কাটাকাটি হয়। আচ্ছা। কথা কাটার এক পর্যায়ে শাহিন আমাদের ফ্যামিলির সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। বাট আমার আম্মু এবং ওই বকুলের যে মা বেবি আন্টি, তো বকুলের মা, ওই বেবি আন্টির সাথে আম্মুর আন্ডারস্ট্যান্ডিং লুকায় লুকায় দেখা হতো। আচ্ছা আচ্ছা। লুকিয়ে লুকিয়ে দেখা হতো। তো এর মধ্যে রোজার ঈদ আসে, ঈদে ভালো ওরা আমাদের জামা কাপড় পাঠায় ঈদের, তা আমরাও মানে সম্পর্ক পাঠাই। এইরকম চলে গিয়েছে যে জামা কাপড় লেনদেন হতো? জি হ্যাঁ, জামা কাপড় লেনদেন হতো, আমার Okay. মনে আছে। তো ওই বকুলের মা আবার ব্যাপারটা জানতো। আচ্ছা। জানার ক্ষেত্রে কিভাবে জানো, ঈদের 3 দিন পরে সে আমাকে, আমি আমার নানুর বাড়ি সোনাগা, ওখানে বেড়াইতে গেছি চাচা চাচুদের নিয়ে। তো সে আমাকে ফোন দেয় যে বাবা তুমি কোথায়? আমি বলতেছি আমি নানু বাড়ি, তুমি আমার সাথে এসে একটু দেখা করো। বকুলের ঠিক মা? আছে, জি, বকুলের মা বেবি আন্টি। তো আমি এসে দেখা পরে বলতেছি যে তোমার সাথে বকুলের কি সম্পর্ক? আমি তোমার নাম্বারটা আমি বকুলের মোবাইলে দেখতেছি, রিসিভ কলে অনেকবারই এখানে কথা হয়েছে। তো আমি বলি দেখেন আপনি যেহেতু আমাকে বলছেন, তো আমাদের রিলেশনটা মেবি আপনি বুঝতেই পারতেছেন আমাদের লাভ রিলেশন, এটা তো কখনো সম্ভব না। আমি বলি কেন? কখনোই মানবে না। মানে ওনার বাবা? আমাকে। হ্যাঁ, ওই যে বকুলের সৎ বাবা, সে কখনোই মানবে না। তা আমি মেয়ে তো ও না, ও হচ্ছে আপনার মেয়ে, আপনি মানেন? ঠিক আছে, যদি তুমি তোমার ফ্যামিলি রাজি করতে পারো তাহলে আমি রাজি। তাই আমি বললাম ঠিক আছে আমার ফ্যামিলি। তো আমি সেদিন বাসায় যাই, বাবার কাছে বলার আর সাহস হইতেছে না যে বাবা আমি কাউকে পছন্দ করি বা এরকম, বাট আমার বাবা কিছুটা হলেও বুঝতে পেরেছে। তা আম্মু আসে পরের দিন, আম্মু আসলে আম্মুকে বলি, আম্মু বলে ঠিক আছে আমি ট্রাই করে দেখবো বা আমি চিন্তা করবো। তো আমাদের রিলেশনটা চলতে থাকে, আমার আম্মু এরকম আমাদের কন্টিনিউ রিলেশন দেখতেছে, চলতেছে। বকুল একদিন হঠাৎ করে বলতেছে যে আমাদের রিলেশন আমাকে দেখতে আসতেছে, তুমি কি করবা? তাই আমি বললাম আমি কি করবো, মানে দেখতে আসলে তো এখানে কিছু করার নাই। তো বকুল বলার কিছুক্ষণ পরে ওর আম্মু আমাকে ফোন দেয়। এর মাঝে একটা কথা বলি, ওর আম্মু সবসময় সন্ধ্যার সময় আমার নাস্তা পাঠাই দিত বাসায়। ওকে। ঠিক আছে, সবসময় পাঠাইতো, খাবার দাবার যখন যেটা লাগে সে আমাকে দিত। তো ওর আম্মু আমাকে বলতেছে, বলার পর আম্মু বলছে সন্ধ্যার সময় আমাকে ফোন দিছে, ফোন দিয়ে তাদের যে উনার আবার একটা টেলার্স এর দোকান ছিল, জি, টেলার্স এর দোকানে নিয়ে যাওয়ার পর আমি আমাকে বলতেছে যে দেখো তো ছবিটা। তো আমি ছবিটা দেখে আমি বলি হ্যাঁ এটা কার ছবি? ছেলেটা চায়না থেকে বকুলের জন্য ঠিক করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তাই আমি বলি বকুল কি বলে? বকুল তো বলতেছে তুমি যা বলবা তাই। আমাকে বকুল যদি বলে আমি যা বলবো আমি তো না বলতেছি, এটা হবে না। তা আমি খুব পারফেক্ট হবে না, তাহলে বকুলে বিয়ে করো। আমি বলি তখন আপনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়েন? মানে Okay. আমার তখন
টেক্সট এক্সামের কাছাকাছি, টেস্ট এক্সামের কাছে হ্যাঁ টেস্ট হয়ে গেছে আর কি। তো আমি বলতে ঠিক আছে আমি দেখি কি করা যায়। তো বকুলের সাথে আমি রাত্রে কন্টিনিউ কথা বলতাম যখন, তখন বলতেছে তো ঠিক আছে আমরা একটা কাজ করি, আমরা আমাদের মিথ্যা যে কোর্ট ম্যারেজ কাগজ বানাই আমরা ওগুলো বানাই বলবো যে আমরা বিয়ে করে ফেলছি। তো আমি বলি এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এখন মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তুমি তোমার ফ্যামিলির বলো ওয়েট করতে, আমিও একটা কিছু করি। তো ওর ফ্যামিলি বলে না এখনই বিয়ে দিয়ে দেবো, কারণ সৎ বাবা ওইখানে সে মানতেছে না, বা যদি আমাদের ব্যাপারটা জানাজানি হয়ে যায় সে এখানে মানতেছে না। তো আমি বলি তো ও কি করে, ঠিক আছে সব ব্যবস্থা আমি করব। তো ও আমার কিছু ফ্রেন্ড ছিল, ওর ফ্রেন্ড ছিল এগুলো জানা, ওর একটা ফ্রেন্ড ছিল শিলা আবার সব জানতো। আচ্ছা, তো ওদের সহযোগিতা ওই কাজটা হয়ে যায়, ঠিক আছে। তো সবাই জানে আমি বকুলের বিয়ে করছি। তো এই কথাটা বকুলের সাথে আমার প্রমিস ছিল যে আমরা কাউকে 5 বছর আগে কাউকে বলবো না। তো বকুল কি করে, ও ভয় পায় যে আমি মনে হয় ওকে ছেড়ে দেবো। আচ্ছা, ওকে। এখানে একটা পয়েন্ট ও হচ্ছে আমি মনে করছি ওই রাত্রে যে রাত্রে আমরা মানে ওই কাগজগুলো করা হয়েছে কমপ্লিট হয়েছে, তো আমি বলি বিয়ের টাকাটা সম্পূর্ণ খরচ বকুল দেয়, মানে বকুলের মার কাছ থেকে নিয়ে। জি। ওইখানে তো ও কি করে রাত্রে খুবই কান্নাকাটি করে। আমি যখন ওই কাজগুলো করে আসি এসে দেখি ওদের দোকানে আমার আম্মু বসা আর বকুলের আম্মু খুবই কান্নাকাটি করতেছে। সে জানতো এই কাজটা যে হবে, সে জানতো। আচ্ছা, তো ও কান্নাকাটি করতেছে, তো কান্নাকাটি করার পর আমি বলতেছি আন্টি আপনি কি হয়েছে, তো বলতেছে আমার মাথা ব্যথা। তো আমি বলবো আচ্ছা ঠিক আছে। তো বকুল কি করে বাসা থেকে মিষ্টি এনে আমার আম্মুকে দেয় যে আন্টি তুমি খাও। আম্মু জিজ্ঞেস করে কিসে মিষ্টি, বলে কালকে মেহমান আসছিল মেহমানের মিষ্টি। ও আর বলে নাই যে এগুলো কিছু একটা মানে ওর পরিবার মোটামুটি জেনে গেল, ওর মা জানলো, হ্যাঁ মা জানলো। ওকে। হ্যাঁ, তো ওই দিনই রাত্রে কি করছে, ও খুবই ওর আম্মুর কান্নাকাটি দেখে খুবই কান্নাকাটি করতেছে ওকে, যে তুই তো একটা ফেক জিনিস করলি, কিন্তু জিনিসটা তো সত্য। মানে ফেক মানে কি, মানে ওর মাকে বলেছে এটা ফেক? না, ওর মাকেও বলছে যে এটা কিন্তু আমরা ফেক ভাবে করতেছি। ওর মাকেও বলেছে এটা হ্যাঁ। ফেক, ওকে ঠিক আছে, ওর মা চাচ্ছে আমাদের রিলেশনটা। তো ওই দিন রাত্রে ওর যে বাবা সৎ, ঠিক আছে, ও বলছি সব বইলা দিচ্ছে যে এই ঘটনা আমরা এরকম করছি। বকুলি বলে দিয়েছে? বকুলই বলে দিয়েছে ভয়ে। আচ্ছা, বলে দেওয়ার পর ওকে আর ওর মাকে সারা রাত্র খুবই মারধর করে, খুবই টর্চারিং করে। তা আমি পরের দিন কলেজে যাচ্ছি, আমার কলেজ আছে, আমি কলেজে যাচ্ছি, কিন্তু ওই দিন আর বকুলকে আমি কলেজে দেখি না। অন্যান্য দিন যেভাবে আমি বাসা পর্যন্ত দিয়ে যাই বা আমি নিয়ে দেখতাম ওইরকম দেখি না, আমি বিধায় ফোন দেই। তো ফোন দেওয়ার পর আমি ওর আম্মুকে তখন আন্টি বলি যে আন্টি কি ব্যাপার, বকুল কোথায় আজকে কলেজে দেখলাম না। তো বলতেছে বাবারে আমার সব শেষ। আমি বলি শেষ মানে, বকুল তো ফাঁসি দিতে যেতেছে। আমি দৌড়ে কলেজে আসি, কলেজ থেকে ওদের বাসায় আসি, তখন দেখি টোটালি ওদের বাসা খালি আর সব জিনিসপত্র ভাঙা। তা আমি জিজ্ঞেস কি হয়েছে, খবর নিছে ওই কাজী অফিসে কাজী বইলা দিছে সবকিছু, কাগজপত্র সব ছিটা ফলাইছে, এখন বকুলের মায়েরা বকুল ফাঁসি দিতে যেত। এটা ফাঁসি দেওয়ার কি হলো, ওই এমন করতেছে কেন? ও পরে আমার কাছে কিন্তু তারা লুকায়, ওরা যে বলে বকুল যে বাবাকে বলে এটা কিন্তু লুকায়। লুকানোর পরে তাই আমি বলি ঠিক আছে আমি দেখতেছি কি করতে পারি। তা আমার তো প্রচুর টেনশন মাথায় ঢুকে গেল যে এই মুহূর্তে আমি কি করতে পারি। ও বলতেছে হয়তো ফ্যামিলিরে জানো না, তাই আমি ফাঁসি দিব। মানে আপনার ফ্যামিলি জানাতে বলছে? আমি কি করি, আসর আজানের সময় কলেজটা টাইম পাস করে ওদের বাসায় টাইম পাস করি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে, ওইখানে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া কে যায় কোনো মতো করলাম, বাইরে থেকে খাবার কিনে নে বাসায় যে। এখন আমি আব্বু আমার বাবা তখন নামাজ পড়ে 5 ওয়াক্ত, বাবা নামাজে যাবে, বাট আম্মুকে দেখতেছি কোথাও এক জায়গায় বের হবে, আম্মু রেডি হচ্ছে। আচ্ছা, আমি খুবই ভয় পাইতেছি যে কি বলবো, বাট আমার চেহারা বিষ্ণুতা দেখে আমার আম্মু বলতেছে কি হয়েছে তোর বাবা, তোর কি হয়েছে, তোর তো কিছু একটা হয়েছে, কারণ তুই তো কলেজে এত তাড়াতাড়ি আসার কথা না, কারণ কলেজ শেষ হলে তুই 2-3 ঘন্টা আড্ডা মারিস তারপর আসি বাসায়, তো এখন এত তাড়াতাড়ি কিভাবে পসিবল এটা? তাই বলে আম্মু তুমি আমার মাথায় হাত দাও, আমি একটা অন্যায় করছি, তুমি কিছু বলতে পারবে না, হ্যাঁ বলবা বা না বলবা। ওকে। তো আমি আম্মুকে বলার পর আম্মু বলতেছে বল কি বলবো। আমি আমার মাথায় হাত দাও, তো আম্মু হাতে, আমি বলি আম্মু আমি তো বিয়ে করে ফেলছি। কি বললি? আমি তো বিয়ে করছি। তো আম্মু ওই সময় খাটের উপরে মাথা ঘোরা দিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমি আম্মুকে মাথায় তেল পানি দিয়ে যাই হোক সুস্থ করি। তা আম্মুকে বলি, আম্মু বলে কাকে? আমি বলি আমি বকুলকে বিয়ে করছি। কিভাবে? বকুলদের বাসায় আমি যাই, তো আমার আম্মু বলে ঠিক আছে আমি মানি, কিন্তু আমি এখন মানি না, আমি 5 বছর আগে আমার ছেলেকে। আপনি কি এটা বলেন যে আপনি ফলস বিয়ে করেছেন, যেটা ওর ফ্যামিলিকে বললো এটা ফলস? না, আমি এটা বলি না, আপনি বলেন কাগজপত্র সবকিছু বকুলের হাতে। ওকে। এইভাবে আমাদের দিনকাল চলতে থাকে, কুরবানি চলে আসে। কুরবানিতে আসার সময় ওর বকুলের যে বাবা, সে আমার সাথে খুবই গ্যাঞ্জাম করার চেষ্টা করে। তো আমার আম্মু বা আমার মামাদের ক্ষেত্রে ওইটা অতটুকু সাহস পায় না যে আমাদের কিছু বলবে, বাট তারাও খুব প্রভাবশালী, এলাকা প্রভাবশালী লোক। তো আমাদের কিছুই বলে না, কিন্তু দূরে থেকে শুধু হুমকি দেয়। তো আমার আম্মু বলছে যদি কিছু বলার থাকে আমার সামনে আসো, আমার সামনে এসে বলো।
তুমি কত প্রফেশনাল সেটা দেখো, তুমি আমার সামনে এসে বলো। মানে ওরা কি চাচ্ছিল? ওরা চাচ্ছিল যে বকুলকে আমার কাছে দিবে না, আর আমার ফ্যামিলিরও ইচ্ছা ছিল না যে আমার কাছে ওকে আনবে। তাইলে But হুমকি আমাদের- ধামকি কেন হচ্ছে? হুমকি তুমি যে আমি ওই বকুলের সাথে কন্টিনিউ কথা বলতেছি এর জন্য। ওকে, তো এর মাঝে আবার চলে যায় বাসা থেকে। তো কুরবানি ঈদ আসে ওই বছর। কুরবানি ঈদের সময় হ্যাঁ আমি, আমার বাবা ছিল আবার চামড়া ব্যবসা করতো। জি, তো ঈদের দিন আমি চামড়া নিয়ে আব্বুর সাথে ভিজি আর কি। তো এর মধ্যে শাহিন কিন্তু বাসা থেকে রাগ করে চলে যায়, ওকে, চামড়াতে চলে যায়। তো আমি চামড়া নিয়ে ভিজি ওগুলো কাজ করতেছি। এর মাঝে বাসায় এসে বকুলকে আবার মারধর করে। এক পর্যায়ে মানে বলে, বকুলের বাবা? হ্যাঁ বকুলের বাবা বলতেছে এখন বকুলকে হয়তো আমার কথা হচ্ছে মুন্নাদের বাসায় পাঠিয়ে দিবি, আর তা নাহলে ওর মামার বাসায় পাঠিয়ে দেয়। তারপর? তো বকুলের বাবা ওকে বের করে দেয়, বাসা থেকে বের করে দেয়? জি Okay. বের করে দেয়। তা আমি আমার আম্মুকে বলি, আম্মু এখন কি করবা, এখন আমি তোর বিয়ে করে ফেলছি, তুমি এক কাজ করতো, আমাদের নারায়ণগঞ্জে একটা বাড়ি ছিল, জি। তাই আমি বলি তুমি উড়ে আই না নারায়ণগঞ্জ বাড়িতে রাখো। ওকে, তা আম্মু বলে ঠিক আছে আমি দেখতেছি। তো আম্মু যায়, আম্মু যা পরে বকুলের আপনার বাবা কি বিষয়টা জানে? না তখনও জানে না, তখনও বাবা জানে না না? তখনও বাবা জানে না, বাবা জানে না। তা আম্মু ওকে গিয়ে নিয়ে আসে বাসায়। তো নিয়ে আসার পরে আম্মু সাথে সাথে ওকে নিয়ে আমাদের কদমতলী থানায় চলে যায় রায়েরবাগের। তো ওইখানে বকুলের বাবা ওর নামে একটা কেস করে আসে বকুলকে দিয়ে, আচ্ছা, যে আমি নিজে স্বেচ্ছায় বকুলকে চলে দিয়ে আসি। বকুলের বাবার নামে কেস করে হ্যাঁ। আপনার মা? জি, তো কেস আচ্ছা। করে চলে আসে। তো আসার পরে আমরা বকুল আসে, এই মধ্যে রাত্রে 9টা বাজে আমার বাবা চলে আসে বাসায়, নামাজ টামাজ শেষ করে চলে আসে। এখন সে এসে আমাদের ঘর থেকে বের করে দিতেছে। তো বকুল পায়ে ধরে, সে মানতেছে না, এই বিয়ে সে মানেই না। মানে আপনার বাবা? জি, প্রয়োজন আমাকে ঘর থেকে বের করে দিবে। তা আমার আম্মুকে আমার বাবা 2-3টা থাপ্পড়ও দেয় আমার জন্য, ওকে, যে তোমার জন্য আজকে এই অবস্থা, ছেলে এত মাথায় উঠাইছো। তো ওইখানে বাবা বের করে দেয় বাসা থেকে। আম্মু বলতেছে তুই এত রাতে মিটে নিয়ে কোথায় যাবি, তুই এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি দেখি নিচে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। জি। তো ও আমার আম্মু আবার বকুলের বাসা যায়। বকুলদের বাসায় যাওয়ার পর ও আম্মুর সাথে কথাটা বলে ফাইনালি আমাদের বাসা থেকে 5 মিনিট দূরে বকুলের এক ছোট মামার বাসা আছে। বকুলের ছোট মামার বাসায় সেখানে কথা হয়েছে যে বকুল যে পর্যন্ত পড়ালেখা করবে আমি যে পর্যন্ত পড়ালেখা ওই পর্যন্ত ওই বাসায় থাকবে, খরচ দিবে আমার মা। ওকে, এরকম ভাবে কথা হয়। তো বকুলকে ওইখানে দিয়ে আসে। তখনও কিন্তু আমাদের বিয়ে কাগজপত্র সব ছিঁড়ে ফেলে। ফেক যে বিয়েটা ওই কে কাগজ- ছিঁড়ে ফেলে? শাহিন ছিঁড়ে ফেলছিল, বকুলের বাবা। মানে বকুলের বাবা ছিঁড়ে ফেলেছে? হ্যাঁ। ওকে, তো ওইটা আর কোর্টে থেকে কাবিন হয় নাই। ওকে, তো বকুল ওইখানে থাকার পরে মানে ফেক বিয়ে নিয়ে মোটামুটি আপনারা যুদ্ধ করে যাচ্ছেন? যুদ্ধ করে যাচ্ছি। ওর বাবা কি জানতো বিষয়টা ফেক? ওর বাবাকে কাছে কিন্তু ও ফেক বলে নাই। ওর বাবার কাছে ফেক বলে? না, ও কিন্তু ওর মা জানতো, জানতো ওর ফেক? মা আর বকুল, মা আর বকুল জানতো ফেক এবং আপনি জানেন ফেক, হ্যাঁ। 3জন মানুষ জানতো ফেক আর বাকি সবাই জানতো রিয়েল। ওকে, ওইখানে প্রবলেম। হুম। তো আমার আম্মু ওইখানে আসে যায়, বকুলকে দেখে কি করবে না করবে। তো এর মাঝে একটা প্রবলেম হচ্ছে যে বকুলের যে বাবা আর মা, এখন বকুলের বাবার কথা হচ্ছে বকুল বাসা থাকলে সে থাকবে, না হয়তো সে থাকবে না। আচ্ছা, তা এই কথাটার উপর ভিত্তি করে আমার মা বকুলের মামার বাসায় যায়। আচ্ছা, যাওয়ার পরে বকুলের মা, বকুলের ছোট মামি, আমার মা, আদারওয়াইজ অনেকে ছিল, আমি ছিলাম না। ওই ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে কি এমন সমস্যা শাহিনের, আমার আম্মু বলতেছে যে তুই বকুল বাসায় গেলে শাহিন তোর মাকে রাখবে আর না হলে রাখবে না, কি এমন সমস্যা। রাইট। না, আমি বিষয়টা যতটুকু বুঝতে পেরেছি যে বকুলের বাবা বকুলকে বলেছে যে তুমি যদি বাসায় রিটার্ন আসো তাহলে তোমার মাকে রাখবো, নইলে তোমার মাকে বাসা হ্যাঁ, থেকে বের হ্যাঁ, করে দিব, তাই কি? ওকে, যেটা আপনার মাও বকুলকে জিজ্ঞেস করেছিল। ওকে, দেন বকুল বলতেছে যে বকুল ওনার নাম ধরেই বলছে, যে ওর বাবার নাম ধরে বলছে যে উনি তো আমার সাথে আগে থেকে শারীরিক নির্যাতন করতো। তো এইরকম কিছু একটা কারণে, শারীরিক নির্যাতন বলতে আসলে কি বোঝাচ্ছিল? তার গায়ে হাত দিত। ওকে, তার গায়ে হাত দিত। তো এটা আমার মা শোনার পরে সেখানে সে বলে আসে যে এটা কখনো পসিবল না আমার ছেলে বউ হিসেবে মানা। তো বাসায় আসার পর আমি ঘুম থেকে উঠি সকাল 11টার দিকে। তো আমি আমার ঘুম থেকে উঠে আমার আম্মুর কাছে যাই, আম্মুর রুমে যে আম্মু যাবো, আম্মু কি করলা তুমি, বকুলের ব্যাপারটা কি ভাবলা? তা আম্মু বলতেছে তুই কখন আর এই ব্যাপারে কোন ব্যাপারে আমার সাথে কথা বলবি না। আচ্ছা, আমি এটা কখনোই মানি না। তো আমি তো আকাশ থেকে পড়লাম যে আমার আম্মা যেখানে রাজি, হঠাৎ কি এমন সমস্যা আমার আম্মু রাজি না। তা প্রথম আমি- পর্যায়ে আপনার মা রাজি ছিল? হ্যাঁ, প্রথম পর্যায়ে কিন্তু রাজি। ওই ঘটনায় যে মামার বাসায় যে ঘটনা শুনে এসব পর সে আর রাজি না, আচ্ছা, আম্মু রাজি না। তা মানে কি আম্মু- বাবা গায়ে হাত তোলার কারণে রাজি না? জি জি জি, এরকম বাবা গায়ে হাত তোলার সাথে রাজি না হওয়ার কি সম্পর্ক আছে? এটাই আমি সে ঠিক মানতে জানি না পারতেছে না। এক্সপ্লেনেশনটা আসলে কি। ওকে, হ্যাঁ বলুন তারপরে। আমি বলে আমি এটা বিশ্বাস করি না, আমার কাছে বলে, আমি বলে আমি না এটা বিলিভ করি না, এটা কখনোই পসিবল না। তো আমার আম্মু কি করে কোরআন শরীফ এক হাতে আর আমার ছোট ভাইয়ের মাথায় এক হাতে এরকম ভাবে বলে, তারপরও আমি বিলিভ করি না যে না এটা পসিবলই না। আমি বিষয়টা একটু পরিষ্কার করার জন্য প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, ফিজিক্যাল টর্চার বলতে আসলে যেটা বোঝাচ্ছে উনি হয়তো পুরো বিষয়টা পরিষ্কার করছেন না, শারীরিক সম্পর্কের বিষয়টা, তাই কি? জি। শারীরিক সম্পর্ক, যেহেতু সৎ বাবা, এটা আসলে কতটুকু সত্য ছিল না মিথ্যা ছিল এটা ও ভালো জানবে, বকুল ভালো জানবে, কিন্তু এটা বকুল বলেছিল, তাই তো? হ্যাঁ, বকুল যে- বলছে, আদারওয়াইজ আমাকে অনেকেই বলছে।
ঘটনার পরে। বকুল কি আপনার সঙ্গে যখন প্রেমের সম্পর্ক ছিল তখন কি ধরনের কথা কখনো না, বলেছে? তখন এই ধরনের কথা কিন্তু বলতো যে আমার গায়ে প্রচুর মারধর করে, বা যেটা বাবা হিসেবে মায়ের কথা না আর কি, যেভাবে বাবা কোনো হিসেবে বাবা মেনে নেওয়া মেয়ে যায় না, মারবে সেরকম না। ইয়ে করতো। হ্যাঁ, এরকম টর্চার করতো। তারপর আমি বলি যে ঠিক আছে, তোমরা যেহেতু মানো না, আমি আজকে এই বাসা থেকে বের হয়ে যাব। তো এটা জানার পর আপনার মধ্যে রিয়াকশন কি ছিল? জি, আমি বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে আমি না, তখনও বকুলের প্রতি আপনার ফিলিংসটা কি ছিল? তখনও ভালো ছিল, তখনও ভালো। তখনও ভালো ছিল। আমি বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে তো আমি বলি যে ঠিক আছে, আমি বের হয়ে গেছি, তুমি কোথায় আছো? কয় মামা বাসায় আছি। তো আমি গিয়ে আমার এক পরিচিত আঙ্কেল ছিল, ওই আঙ্কেলের বাসায় উঠি। হুম। তো আঙ্কেলের বাসায় 3-4 দিন থাকার পর আমি এর মাঝে বকুলের মামার বাসায় আসি। বকুলের মা আমাকে ফোন দেয় যে তুমি আসো, তোমার সাথে আমার কথা আছে। তো আমি যাওয়ার পর সে আমাকে বলতেছে যে এখন কি করবো তুমি? আমি বলি দেখেন, যে যাই বলুক আমি বিলিভ করি না যেটা আমি নিজে চোখে না দেখছি। হুম। তো বলে ঠিক আছে, তাহলে আমাকে এলাকার সবাই বলতেছে যে তোমাদের সাথে যেহেতু বিয়েছে, তোমাদের সাথে একটা রিলেশন দরকার। তাই বলে এটা আমার মতে কখনোই পসিবল না, কারণ আমি রাস্তাঘাটে করতে পারবো না, এরকম করতে পারবো না। বলে না ঠিক আছে, তুমি আমার মেয়ের নিয়ে তো আর বাইরে যাবে না, তুমি আমাদের বাসায় থাকো। বকুলে মামা বাসা বলে যে এই বাসায় থাকতে পারো আমার ভাইয়ের বাসায়। তো আমি বলি না, আমি এই বাসায় থাকবো না। তো তার কথা মতো আমি রাত্রে ওখানে থাকি, কথা হয়, বাট আমার সাথে কোন রিলেশন হয় না। সারা রাত্র আমি বসে থাকি, এবং লাইট জ্বালে ওর মারে আমার পাশে বসে রাখি। আমি এইভাবে টাইমটা ওয়েস্ট করছি সারা মানে রাত। ভয় পাচ্ছিলেন? যে আমি খুবই ভয় পাচ্ছিলাম যে কি না কি হয়ে যায়। ওকে। তা আমি ওইখানে সারা রাত টাইম পাস করি, তো বকুলের মা টাইম পাস করে, এভাবে 2 দিন যাই আমি। তো Okay. 2 দিন যাওয়ার পর ওর মা কিছুটা বুঝতে পারে যে আমি একদম এগ্রি না। হুম। তো ওর মা কি বলে যে তুমি এখন কি করতে চাও? তুমি তো এখন বেকার বা পরীক্ষা। যে আমি বলে আমার সামনে ইন্টার পরীক্ষা, এটা তো আর দেওয়া হবে না, আমি বাসা থেকে বের হয়ে গেছি সব কাগজপত্র রেখে, তো এখন আমি কি করতে পারি? তো বলে যে আমার এক মেয়ে বকুলের ফুফাতো বোনের হাজবেন্ড বা ফুফাতো বোন যেখানে, ওটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ, জি। ওইখানে একটা জবের ব্যবস্থা করে দিবে। আচ্ছা। তো ওইখানে তো ওরা আমাকে নিয়ে যায়। হুম। এটা হচ্ছে 15ই নভেম্বর, ওকে। নভেম্বরে 2011 15ই নভেম্বর যায়। তো আমিও যাই, আমাকে তারা রাস্তায় বসায় রাখে একটা যাত্রী ছাউনির নিচে। কেন? তারা আগে যায়, আমাকে আগে পরিচয় করে নেই, Okay, বা আমাকে আগে নিয়ে যায়। তারা তো ঘটনাটা জানে না, জানাবে তারপর নিবে। তো আমি ওয়েট করতে থাকি। সেদিন ছিল আমার টেস্ট ফার্স্ট বাংলা প্রথম পত্র পরীক্ষা, আমি তো দিতেছি না। জি। তাই ওইখান থেকে উঠে জিদে চলে আসি ধনিয়া কলেজের সামনে। আমি প্রথম ধনিয়া কলেজে, তো আমার এসব ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা হতো। আমার একটা ফ্রেন্ড সুজন, যার কথা না বললেই না, আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড সুজন। হুম। তো সুজন খুবই কান্নাকাটি করতেছে যে তুমি পরীক্ষা দিবা না। ওর আর আমার রুল সবসময় একসাথে ছিল, আমি আগে ও আমার পিছনে, ওকে। যে আমি কিভাবে কলম চালাবো। মানে আপনার দেখে দেখে পরীক্ষা দিত? হ্যাঁ। তো আমি বলি যে বন্ধু, মানুষের লাইফ তো সবসময় এক থাকে না, তুমি ট্রাই করো। তুমি কি সারা জীবন আমার হাত ধরে যাবা, বা আমি কি তোমার হাত ধরে যাব? তো সুজন কান্নাকাটি করে, ওইখানে দেখা সাক্ষাৎ হয়। তো ওর মা সন্ধ্যার দিকে চলে আসে বকুলকে রেখে। জি। তো আসার পরে আমার বলতেছে ফোন দে, কই তুমি? আমি বললাম ধনিয়া। তুমি এক কাজ কর, তোমাকে যেখানে নিয়ে গেছিলাম তুমি সেখানে যাও, সিদ্ধিরগঞ্জ যে পার হাউসের সামনে বসে আসছি, তুমি এখানে যাও, বকুল তোমার জন্য ওয়েট করবে, ওই বাসায় তোমরা থাকবে আজকে থেকে। এটা আপনার মা বলতেছে? না না না, বকুলের আম্মা। বকুলের আম্মা বলছে? জি। ওই তো তো। আমি যাই, যাওয়ার পর বকুলের কাজিন সহ আমাকে রিসিভ করে। তা আমি যাওয়ার আগে অনেক ফল ফ্রুট দই মিষ্টি কিনে নিই, Okay. যে নতুন একটা বাসায় যাব। তো আমি কিনে নেওয়ার পর যাই, যাওয়ার পরে তো তারা রাত্রে কি করে, বকুলকে বকুল ফুপুর সাথে ঘুমায়, আমাকে অন্য একটা রুমে একা দেওয়া হয়। তো সারা রাত্রে আমি বসেছিলাম। এর মাঝে রাত্রে 12টা কি 1টা নাগাদ বকুলের মা আমাকে ফোন দেয় যে কি করতেছো? আমি বলে আমি শুয়ে আছি। বকুল কোথায়? বকুল ফুপুর সাথে পাশে রুমে। ঠিক আছে, তোমাদের তো এখন আর একভাবে দেওয়া যাবে না, ওই বাসায় সবাই জানে তোমাদের বিয়ে হয় নাই, মানে তোমরা ফেক বিয়ে করছো, নতুন ভাবে তোমাদের বিয়ে করে তারপর তোমাদের একসাথে দেওয়া হবে। তা আমি বলি, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? এটা কোন ধরনের মানে? আমি যার জন্য ঘর থেকে বেরিয়ে গেছি, আপনি আবার এখন এরকম শুরু করছেন। তো তুমি একটু ওয়েট করো। তো আমি ওই রাত্র কাটে কোনো মতো, এইভাবে 2 দিন কাটা। এটা কার বাসায় যেন হচ্ছে? বকুলের ফুফাতো বোনের বাসায়। তো ওইখান থেকে এইভাবে চলে যাওয়ার পর আমি আমার নানু বাসায় আসি বেড়াইতে। তো বকুলকে রেখে আসি। তো বকুল আসার পর আমি পরের দিন আবার আসি বকুলদের বাসায়, ওই মামাতো বোনের বাসায়, সরি ফুফাতো বোনের বাসায়। তো ওইখানে থাকার পর কি হয়, বকুলের যে বাবা, তার সাথে ওর মার খুবই ঝগড়া চলে, যে কেন দিছে, কোথায় আছে বকুল, কিভাবে আছে। তো সে বলে যে বকুলকে নিয়ে তার বাসায় রাখতে। সে মানে না মানার কারণে তাদের অনেক হুমকি দামকি দেওয়া হয়, যার কারণে বকুলের মা বাধ্য হয়ে ওই মামাতো ফুফাতো বোনের বাসায় আসে। আচ্ছা। যার পরে আমার কাছে রাত্রে বলতেছে যে আমি আমার মেয়ে নিয়ে যাব। আমি বলি এটা কিভাবে পসিবল? আমি যাদের জন্য বাসা ছেড়ে চলে আসছি, তাহলে আমি কোথায় যাব? বলে তুই কই যাবি, তুই যা, আমি জানি না। আচ্ছা। তাই আমি বলি ঠিক আছে। তো ওর যে ফুফাতো বোনের হাজবেন্ড ছিল, উনি দিবে না, যে না যেটা হওয়ার হয়েছে, ও কোথাও যাবে না। তো এরকম সারা রাত ওনার সাথে ঝগড়াঝাটি করে, দেয় না। তো বকুলের মা বলে ঠিক আছে, তো এক কাজ কর, ওই যে বকুল যে ওর বাবার নামে কেস করেছিল, সেই কেসটা উইথড্র করতে বলতেছে। বকুল বাবার নামে কিসের কেস করেছিল? মেবি নারী নির্যাতন। ওকে। তো ওই কেসটা উইথড্র করার জন্য সে বলতেছে ঠিক আছে,
1 ঘন্টা সময় দাও, আমি ওর সাথে কোর্টে থানায় এসে কেসটা উইথড্র করে ওর সাক্ষী দিয়ে উইথড্র করে আমি তোমাকে আবার দিয়ে দিব বকুলকে। তাই আমি বলি না, আমি সাথে যাব। তো আমিও সকাল 6টা বাজে, ওই ভাইয়া ঘুমেছিল, দুলা ভাই। তো আমি, বকুল আর বকুলের মা 3 জন আসি রায়েরবাগ কদমতলী থানাতে। আসার পরে বকুলের মা ওইখান থেকে আমাকে বাইরে দাঁড় করে রেখে ভিতরে কি যেন কি করে আসে, তো বলতেছে এখানে হবে না, কোর্টে যেতে হবে। তাই বলছি ঠিক আছে কোর্টে গেলে আমিও সাথে যাবো। বলে কি না, আমার একটা উকিল আছে এলাকার ভিতরে, ওনার বাসায় যাবো, ওনার বাসায় তার তোমার নেওয়া যাবে না। তাই আমি বলি ঠিক আছে, তো আমি কি করবো? বলে তুমি এখানে বসো, আমরা আসতেছি। তা আমি ধনিয়া কলেজের সামনে বসি, উনি আধা ঘন্টা কথা বলে যায়। এই যে বকুলকে নিয়ে যায়, ওখানেই ক্লোজ আমাদের সম্পর্ক। ক্লোজ মানে? ওইখানে না, উনি সাথে সাথে মোবাইল বন্ধ করে দেয়। তার 1 ঘন্টা পরে খুলে বলতেছে আমার মেয়েকে তুমি পাবা। তারপর হ্যাঁ, তো ওইখান থেকে নিয়ে যাওয়ার পর আমার সাথে আর কোনো কন্টিনিউ যোগাযোগ নেই। তো আমি কি করবো এখন বুঝতে পারতেছি না। তো ওইখান থেকে আমার বকুল আমার সাথে কথা হয় যে ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে, ফেক বিয়ে করছে, এখানে বাদ দাও, এখানে ওর আশা ছেড়ে দাও। তো আমি বলি ঠিক আছে, ও ভালো থাকুক, আমি সেটাই চাবো, ও ওর মতো থাকুক, আমি আমার মতো আছি। এই কথা বলে আমি আমার আম্মুর ফুপুর বাসায় চলে যাই, ধোলাইপাড়। তো ওই ফুপুর বাসায় 2-3 দিন থাকার পর আমার আম্মু আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে তুই কেমন আছিস, সেই। তাই আমি বলে আম্মু আমি ভালো আছি, আমি অন্যায় করছি, মাফ করে দাও। এই কথা বলার পরে বলে আমি মাফ করলে কেউ, তোর বাবা তো আর তোকে মাফ করবে না। তাই বলি তুমি বাবাকে ম্যানেজ করো। এই কথা বলার পর আম্মু বলে কি ঠিক আছে আমি ব্যবস্থা করি, তুই আমাদের নারায়ণগঞ্জ বাসায় চলে যা। আচ্ছা। তো আম্মুর কাছে আমি দেখা করি। তো আমি এর মধ্যে কি আমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায়, আমি টেস্ট পরীক্ষা দিই নাই। তো এটার জন্য আমি একটু আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করি। তো যেভাবে হোক আমি আমার ফর্ম ফিল আপ করি। আমি এর মধ্যে কিন্তু নারায়ণগঞ্জ থাকতেছি, আসতে যেতে আম্মু খরচ পাঠাইতেছে, আমি চলাফেরা করতেছি। তো আমি ভালো মতো ইন্টার পরীক্ষা দেই, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া ভালো মতো করা হয়। তো আমি রিটার্ন শনি একটা ব্যাক করি নারায়ণগঞ্জ থেকে। তো ব্যাক পর আমি ওইখান থেকে আমার আম্মু বলকে যে ঠিক আছে বাসা নিজেদের বাড়ি আছে, এখন আর ভাড়া বাসা থাকবো না, নারায়ণগঞ্জ চলে যাও। তাই আমি বলি কি না, আমি নারায়ণগঞ্জ যাবো না, আমি শনি একটা থাকবো। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ফেজার। তোকে আম্মু বলে ঠিক আছে, তোকে একটা বাসা নিয়ে দিতে হলে। তো আমাকে বাসা নিয়ে দেওয়া হয়, আমি ওই বাসা থাকি। তো ওই বাসা থাকার সাথে ও তো আমার খুব ছোটবেলা পরিচিত। এডিট পার্ট ও তো বলতে আপনার এখানে একটু আবুল ভাই ইন্টারাকশন করি। বেসিক্যালি দিস ইজ অ্যাডাল্টারি রিলেশনশিপ। সো এই জায়গা থেকে এটা পরকীয়া প্রেমের সম্পর্ক এবং তারপরে ওনাদের সংসার। সো এটাকে এইভাবে তুলে ধরতে হবে। দেখেন এখানে কিন্তু ওনাকে এখন পর্যন্ত আমাদের লিসনাররা চিনে না। সো ও তো বললে কোনো কিছু হবে না, একদম ইন্ট্রোডাকশন ঠিক ইনিশিয়ালি যেভাবে করা সেভাবে করতে হবে। ওকে? হ্যাঁ, ভাড়া বাসায় থাকেন নারায়ণগঞ্জে? না, কোথায় যেন ছিলেন? শনি একটা ভাড়া বাসায়। না, ওইখানে এই গল্পে কোথায় ছিলেন? এই গল্পে ছিলাম যে আম্মু আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দিবে। এখান থেকে আবার শুরু করবেন। এডিট পার্ট ক্লোজ। তো আম্মু একটা বাসা ভাড়া করে নিয়ে দেয়। তা আমি ফার্স্ট টাইম 3 সেট বাসা বলছে। কোথায় এটা? এটা হচ্ছে আমাদের শনি একটাতেই। এবং লেখাপড়া কি তখন স্টপ হয়ে গেল? না, রানিং লেখাপড়া চলছে তখন? হ্যাঁ, লেখাপড়া চলছে। তো আমার লেখাপড়া রানিং। তো আমি বললাম 3 সেট বাসা থাকতে পারবো না। তো আমি ফুপু বলে ডাকতাম। তো ফুপু বলে ডাকাবো, ওই ফুপুরই বাড়ি ওটা। ঠিক আছে? তো ওই ফুপুদের বাসা উনি বলতেছে যে ঠিক আছে 1 মাস থাকো, তারপর আমাদের যে বিল্ডিং, ওনাদের 2টা বাড়ি, বিল্ডিং এর নিচতলা একটা 1 রুম সেপারেট ভাবে সব দেওয়া আছে, ওইখানে 1 মাস পরে আমি তোমার ব্যবস্থা করে দিতেছি। তো আমি 1 মাস কোনো মতো 3 দিন ছিলাম, বাকি সময় আমি নারায়ণগঞ্জে কাটাইছি। আমি একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হই। তো ফার্স্ট সেমিস্টার যখন হয় আমার গার্জিয়ান ডাকা হয় যে আমি ক্লাস করি না কেন ক্লাস করতেন না? হ্যাঁ, সেটাই। সেই ফ্রেন্ড সার্কেল আদেও ভালো লাগতো না, গার্জিয়ান ডাকা। তো আমি বলি আব্বু আম্মুর তো আনা সম্ভব না। আমি স্যারদের সাথে একটা মিথ্যা কথা বলি যে আমি থাকি হচ্ছে মেসে আমার মামার কাছে। তো এই প্রবলেমটা ছিল, আমি বললাম আমার ক্লোজ ফ্রেন্ড সুজন। তো ওরও মা ছিল না, ওর মামা মারা গেছে 2009 সালে। তো আমরা কি করছি, 2জন মামা বানাইছে, আমাদের ম্যানেজার আছে বাসায়, মিজান আঙ্কেলের ম্যানেজার। তো উনারে বানাইছে আমাদের মামা, উনি আমাদের গার্জিয়ান। তো উনার গার্জিয়ান হিসেবে নিয়ে যাই। আমাদের ওই সময় চান্স দেওয়া হয় একবার, আমরা আমাদের ফার্স্ট আপনার মামার সাথে গিয়ে বলে আসলে এই অবস্থা। ফার্স্ট সেমিস্টার চান্স দেওয়া হয়, স্যার কিছুতে দিবে না। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করে দেই। সেকেন্ড সেমিস্টার আমাদের একই প্রবলেম, বাট এবার আর দিবে না। তো আমি, আমার ফ্রেন্ড সুজন, আমি আর আমার মামা যাই। তো যাওয়ার পরে কি হয় যে স্যার আমাদের এইবার মতো দেন। আমি অসুস্থ ছিলাম, তো আমি রিয়েলি আমার কিডনি তখন প্রবলেম হয়ে যায়। তো আমি ডাক্তার মেডিকেল যে রিপোর্ট গুলো ছিল আমি সব শো করি। তো তারা এটা বিলিভ করতেছে না যে যেখানে তুমি এর আগের বার এমন করছো, এইবারও করছো, তো তোমাকে আমরা চান্স দিতে পারতেছি না। আচ্ছা। তা আমি কি করি, স্যারের রুম থেকে বের হয়ে আমি সুজন দুজনে আমাদের সবকিছু ছিঁড়ে ফেলাই, বেতন বই যা আছে সবকিছু আমরা ছিঁড়ে ফেলাইছি যে পড়বই না। স্যার বলতেছে 1 বছর পরে দাও রিটেন। তাই বলি 1 বছর পরে দিলে তারা আমাদের লস হয়ে যেতেছে 1 ইয়ার। তা আমরা কি করি, 1 বছর ঘরে কাটে, কিন্তু সবাই জানে আমরা পরীক্ষা দিতেছি। এইভাবে আমার মোটামুটি ভার্সিটি লাইফ ভালোই চলতেছিল। এখন থার্ড সেমিস্টার যখন আমি আবার রিএডমিশন ভাবে সেকেন্ড সেমিস্টার দেব, আমি যে বলছিলাম যে আমি 1 মাস পরে চলে আসবো ফ্ল্যাটে। তো ওই ফ্ল্যাটে আসার পরে আমি শম্পাকে দেখি। শম্পাটাকে? শম্পা হচ্ছে আমার ছোটবেলা থেকে যাকে আমি চিনি, সে হচ্ছে আমার ভাবি ছিল, ফুফাতো ভাইয়ের বউ, দুঃসম্পর্কে ফুফাতো ভাইয়ের বউ। জি।
ওর সঙ্গে আপনার মাঝখানে কোনো যোগাযোগ ছিল না? হ্যাঁ ছিল, মানে মানে বাসায় আসা যাওয়া হতো, সবকিছু আসা যাওয়া হতো। ফুফাতো ভাই মানে আপন ফুফাতো ভাই? না না না, আমাদের সম্পর্কে, এলাকা সম্পর্কে ফুফাতো ভাই। আচ্ছা, তো হ্যাঁ যেটা বলছিলেন আপনি, তারপর? তো ওইভাবে আমার উনি যখন নিচে যেত তো আমি ওনার সাথে দেখতাম, দরজা দেওয়া থাকতাম, তো কথা বলতাম যে ভাবি কেমন আছেন। তো আমি ওদের বাসায় আসা যাওয়া করতাম, তো ওইভাবে তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তো আন্ডারস্ট্যান্ডিং হয় এক পর্যায়ে তিনি বলতো তোমার সাথে, আমাকে তুমি করে বলতো, মাঝে মাঝে তুই করে বলতো যে তোমার সাথে আমার কথা আছে। তা আমি তোমার সাথে ভাবি, আমার কথা আছে, হ্যাঁ, আচ্ছা। তো ভাবি কি কথা বলো, তা আমিও তুমি করে বলতাম। বলে না এখন বলবো না, এখন বাসায় লোক আছে, তোর সাথে আমি সিঙ্গেলে কথা বলবো। তো আমি বলি কবে, যে মানে শম্পার সঙ্গে আপনার ছোটবেলা থেকেই পরিচয় ছিল? জি, ছোটবেলা থেকে, খুবই ছোটবেলা থেকে। ওকে। তো আমি ওর ফ্যামিলি যারা ছিল তারা সবাই নোয়াখালী বেড়াইতে চলে গেছিল। আচ্ছা। তো ওই সময় ও ছিল, আর ওর ছোট দেবরের যে ওয়াইফ উনি ছিল। আচ্ছা। তো আমাকে, আমি যখন যেহেতু নিস্তার থাকতাম, তো আমাকে বলে গেছিল যে উপরে যেন আমি দেখাশোনা করি, যে কয়দিন না আসবে না আসবে। তো আমি যাই, দুপুরে লাঞ্চের সময় যাই। তো যার পর উনি বলতেছে তোর সাথে আমার যে কথাটা ছিল আমি সেটা এখন বলবো। আমি বলি হ্যাঁ বলেন। তুই তো জানিস তো দিলু ভাই সম্পর্কে? আমি হ্যাঁ জানি। কি প্রবলেম? আমি অত কিছু জানি না। হ্যাঁ উনি দেখি দোকানদারি করে, সবই করে। কি প্রবলেম? যে উনি তো, ওনার সাথে আমার 7 বছর যাবত সম্পর্ক নাই। আমি 7 বছর? হ্যাঁ। আমি কেন ভাবি কি প্রবলেম? উনি প্রিয় শ্রোতা, আমরা এখানে একটু ইন্টারাপ্ট করবো মুন্নাকে। আজকে যে মানুষটিকে নিয়ে বা যাদের জীবনের গল্প, যে শম্পাকে নিয়ে জীবনের গল্প হচ্ছে এখানে, শম্পা ইনফ্যাক্ট মুন্নার জীবনের গল্পের অনেক বড় একটা অধ্যায়, এবং শম্পা নিজে এখানে প্রেজেন্ট আছে। যে প্রসঙ্গ টেনেছে মুন্না, সেই প্রসঙ্গে আমরা আসলে শম্পাকে ফ্লোর দিতে চাই। ও যেটা বলছিল ওই মুহূর্তে, শম্পা মানে বিষয়টা আসলে কি ছিল, ওনাকে ডেকে আপনার বলার প্রয়োজনটা কেন অনুভব করলেন? কিছু কিছু মানুষ আছে দেখলে মনে হয় যে বিশ্বাস করা যায়, সেই জন্য বলা। সেই জন্য বলা মানে, আর ও যে বিষয়টা আসলে অবতারণা করেছে সেটা তো খুবই সেন্সিটিভ একটা বিষয়। ও সম্পর্কে তো আলটিমেটলি আপনার ফুফাতো ভাই হয়, তাই না? বয়সে কি আপনার ছোট না বড়? আমার ছোট। আপনার ছোট বয়সে? কত বছরের ছোট? 3 বছর। 3 বছরের ছোট। তো 3 বছরের ছোট ওরকম একটা ছেলেকে আপনি ডেকে কেন অনুভব করলেন? মানে কি ছিল আসলে, ফিলটা কি ছিল আপনার এবং আপনার হাজবেন্ডের? এত সেন্সিটিভ একটা বিষয়, সেটা ওকে ডেকে নিয়ে এসে কেন বলার প্রয়োজন অনুভব করলেন? আপনার গল্পটা একটু জানি, মানে আপনি আসলে ওকে তো ফার্স্ট দেখেছেন, হয় না যে হঠাৎ করে তখন নিশ্চয়ই জিনিসটা হয় নাই। আপনার গল্পটা একটু বলেন আমাকে, শুনি ঘটনাটা কি ছিল আসলে। ও তো এই সম্বন্ধে জানতো, বকুলের বিষয় নিয়ে, সেই জন্য আরো বলা। বকুলের বিষয়গুলো জানতো? কিভাবে জানতো? বকুলের বিষয়গুলো আমি জানতাম। মানে কি বিষয় জানতেন? বকুলের সাথে যে রিলেশন ছিল ওই হিসেবে বলা আর কি। আচ্ছা, তো ডেকে নিয়ে কি বলেছেন ওকে, যে আমার সাথে 7 বছরের কোনো সম্পর্ক নেই? তারপর এটা কেন বললেন? আপনি কি চাইতেন ও কিভাবে? না, তখন চাইতাম না। তাহলে কেন বললেন? যে বলা হয়েছে যে ভালো একটা বুদ্ধি দিবে কি করা যায়, সেজন্য। কিন্তু এই ধরনের একটা সেন্সিটিভ বিষয় ও আপনাকে কি বুদ্ধি দিবে? কারণ ও তো আপনার তখন ফুফাতো ভাই। আমি যেটা বুঝি যে আপনারা দুজনেই বয়প্রাপ্ত, এবং দুজনের মধ্যেই একটা ব্যাপার, যদি ওই সময়টাতে এরকম হয়ে থাকে যে না আপনারা আসলে ইন্টেনশনালি চাচ্ছেন যেটা সামাজিকভাবে ধর্মীয়ভাবে অবৈধ একটা সম্পর্ক, উইচ ইজ কল অ্যাডাল্টারি রিলেশনশিপ, পরকীয়া সম্পর্ক, সেটা যদি আপনারা দুজনেই চেয়ে থাকেন তাহলে স্বীকার করতে কোনো সমস্যা নেই। না, তখন ছিল না এরকম। তখন এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন মুন্না ডেকে নিয়ে আপনাকে এটা বললো, তারপর আমি বললাম যে দেখো যার যার লাইফ তার কাছে, তুমি আমার কাছে বুদ্ধি চেয়েছো, তো আমি মনে করি ব্যাপারটা তুমি তোমার ফ্যামিলি জানো। তো ও বলতেছে যে আমি ফ্যামিলির কাছে অনেক বলছি, বাট আমার ফ্যামিলি কেমন আমি জানি, তুই জানিস না। আমি বলি কেন, কি আমার বাবা মা তো ওরে ছাড়া অন্ধবিশ্বাস ওর প্রতি, মানে জামাইয়ের প্রতি অন্ধবিশ্বাস ছিল। অন্ধবিশ্বাস, আমার কি চাহিদা, আমার কি, সেটা তারা বোঝে না। আপনার জামাইয়ের সাথে আপনার সম্পর্ক এরকম শীতল কেন ছিল? ছোট ভাইয়ের বউর সাথে প্রেম ছিল আপনার জামাইয়ের? আমার দেবরের বউর সাথে প্রেম ছিল, আবার দেবরের বউ ছিল খালাতো বোন। আচ্ছা, এটা বুঝতে পারেন আপনি কবে? আমার ছোট ছেলে যখন হয় তখন বুঝতে পারি। ওই সময়টাতে আপনি স্টপ করার চেষ্টা করেননি? এটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে ফ্যামিলিতে? হ্যাঁ, ঝামেলা হয়েছে। আমার ছোট দেবরের বউ প্রেগনেন্ট ছিল, আমিও প্রেগনেন্ট ছিলাম। ওকে। তখন আমার দেবর বলছে যে এই বাচ্চা নাকি তারই না। যখন 7 মাসের প্রেগনেন্সি, মেয়ে হইব ধরা পড়ছে, তখন বলছে যে এই বাচ্চাই আমার না। মানে তার জামাইটা অস্বীকার করেছে? হ্যাঁ, জামাই অস্বীকার করে। তাহলে বাচ্চাটা কার ছিল? আমার হাজবেন্ডের। এটা কি আপনি নিশ্চিত হতে পেরেছেন? হ্যাঁ, নিশ্চিত। কিভাবে নিশ্চিত হলেন? আমি প্রায় সময় একই বিছানায় শুয়ে থাকলে দেখতাম সে নাই। একই ফ্ল্যাটের মধ্যে তো যৌথ ফ্যামিলি ছিল, তো একই ফ্ল্যাটে থাকা হইতো, তখন প্রায় সময় দেখতাম যে সে ঘরে নেই। এটা সবাই জানে, আমার শাশুড়ি জানে, আমার মা বাবা সবাই জানে। তো জানার পরে তাকে স্টপ করার কোনো চেষ্টা করতো না? করছে, বলছে আমি এরকম করি না, প্রমাণ দেখাইতাম। তো আপনি 7 বছর তার সাথে কোনো হাজবেন্ড ওয়াইফ রিলেশন নাই, 7 বছরে কোনো প্রমাণ বের করতে পারেননি? হ্যাঁ, করছি। তারপর কেউ বিচার করে না, বিচার করে বাবা বাড়িতে নিয়ে যায়, রাখে 3 মাস, আবার বুঝায় সুজায় দেয়।
এরকমই চলতে থাকে। এইরকমই চলতে থাকে। আপনাদের মধ্যে কোনো ত্রুটি ছিল, বিশেষ করে আপনার মধ্যে কোনো ত্রুটি ছিল যে কারণে সে পরনারীর প্রতি আসক্ত ছিল? বলে আমি নাকি পারি না থাকতে, সেজন্য। ওকে, তো যেটা আপনাকে বললো যে আমার সাথে আমার হাজবেন্ডের 7 বছর যাবত কোনো সম্পর্ক নেই, আপনি যেটা বললেন যে তাহলে এই বিষয়টা গিয়ে তোমার ফ্যামিলির সাথে শেয়ার করো, তো উনি আবার বলছিল যে ফ্যামিলির সাথে অনেকবার শেয়ার হয়েছে কিন্তু আসলে বিষয়টা নিয়ে কেউ কোনো স্টেপ নিচ্ছে না। তারপর কি হলো, আমরা স্টেপ বাই স্টেপ শুনি। তারপর আমি বলি ঠিক আছে, আমি তোমার ব্যাপারটা মাথায় রাখবো, আমি আগে একটু দেখি কি করা যায়, তোমার জন্য আমি কি করতে পারি। প্রিয় শ্রোতা, একটা বিষয় আপনাদেরকে একটু বলতে চাই এখানে, যারা আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920, ক্যামেরাটা একটু আমি আমার দিকে ঘুরিয়ে নেই। আজকের এই হ্যালো ইট 920টি যে কথোপকথন এই মুহূর্তে হলো, সেই কথোপকথনের ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমি এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওদেরকে দেখার জন্য আসতে পারেন। ওদের সম্পর্কটা এখন কি সেটা আমরা ঘটনার পালাক্রমে সামনের দিকে জানবো, কিন্তু ওদের আমরা ছবিটা কোনোভাবেই হাইড করিনি, এবং দুজনেরই ছবি একটা ভিডিও ক্লিপস আমরা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আমার এই কথাগুলো সেই ভিডিওতে থাকবে। যদি আপনারা ভিডিওটি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। হ্যাঁ, আমরা স্টোরিতে আবারও ফিরছি, বলুন তারপর। তারপর আমি ভাবি তো ওই পর থেকে ও কি করে হঠাৎ করে রাগ করে বাবার বাসায় চলে যায়। আমি আমার সাথে যোগাযোগ নাই, তা আমি 4 তলায় যাই, ওরা 4 তলায় থাকতো। জি, আমি 4 তলায় যাবো, জিজ্ঞেস করি ভাবি কই, তারা বলতেছে তোর ভাবি চলে গেছে। কেন গেছে? তোর ভাইয়ের সাথে ঝগড়ায় ডিভোর্স দিয়ে চলে গেছে। তোর ভাইয়ের সাথে ঝগড়া হয়ে ডিভোর্স দিয়ে চলে গেছে? ডিভোর্স দিয়ে চলে গেছে। ওকে, তো চলে যাওয়ার পর তা আমি আমার মতো দিন কাটাইতেছি, আমার তো মাথা ব্যথা নেই, কারণ উনি চলে গেছে না, তাহলে আমি মনে করি ভালোই হয়েছে। তা আমি আমার মতো চলতে থাকি। তো 3 মাস মেবি 2.5 মাস 3 মাস পরে তাকে আমি হঠাৎ করে দেখি 4 তলায়। হঠাৎ করে 4 তলায় দেখি, আমি কি কাজ, ভাড়া দিতে যাই। আচ্ছা, ভাড়া দিতে গিয়ে দেখি 4 তলায়। পরে বলি ভাবি আপনি? হ্যাঁ। তো বলে আবার বলে তোর সাথে আমার কথা আছে। তাই কি কথা? পরে বলবো। তো আমি বলি চলে গেছিলেন, কেন আসছেন? এটাই তো তোর সাথে আমি পরে কথা বলবো। তো উনার সাথে আমার পরে হঠাৎ বিকেলে নিচে, মানে আমাদের বাসার সামনে নিচে দাঁড়ায় আমরা দুজন কথা বলতাম, ওই সময় দেখা হয়। আচ্ছা, দেখা হলে উনি বলতেছে যে দেখ আমার বাবা একটা বাবা, কেমন বাবা, সে আমার বিয়ে না পরে আমি ডিভোর্স দিয়ে চলে এসে সে আমার এখানে আবার জোর করে দিছে। তখন কিন্তু বিয়ে 3 মাস ডেট ওভার হয়ে গেছে। আচ্ছা, তো দিতেছে, তাই বলে এটা তো নাজায়েজ সংসার, আমার জানা মতো ইসলামের দৃষ্টিতে নাজায়েজ সংসার। তো বলতেছে যে হ্যাঁ এটা নাজায়েজ সংসার, কি করবো, বাধ্য হয়ে আমার করতে হইতেছে। তো তার হাজবেন্ড আমি প্রায় দেখতাম তার উপর খুবই টর্চার করতো, এবং কি তার আপনার কাছে লুকেন আপনি তার দাঁত দুটো যে সামনে ভাঙা, সেটাও কিন্তু তার হাজবেন্ড, এবং তার গায়ে প্রচুর রকম দাগ ছিল। ওকে, সবসময় কথায় কথা গায়ে হাত তোলা বা এরকম কিছু করতো। তো আমি বলি যে এখন কি করতে চাও তুমি? উনি আমার বলতেছে আবার কথা আছে তোর সাথে। তাই আমি বলি ঠিক আছে, সময় করে, আমি যেহেতু নিচে আছি তুমি সময় করে আমার সাথে কথা বললো। ওকে, তো একদিন দেখা হয় নিচে, তো উনি বলতেছে যে দেখ এইভাবে আমাকে দেওয়া হয়েছে। তা আমি বলি এটা তো না যায় সংসার, আর তুমি কেনই আছো, কি স্বার্থ তোমার এখানে? পরে বলতেছে যে এটা আমার কিছুই করার নাই, আমি একটা মেয়ে মানুষ কোথায় যাব, বাবা মারা বলছে, আমার মা তো কোনো মতে এটা ইয়ে করতেছে না, বাবা তো নাই, বাবা বলো ওই ভালো, আসলে আমি কি চাই সেটা তারা দেখে না। তাই আমি বলি ঠিক আছে, এটা তোমার ফ্যামিলিগত ব্যাপার বা তোমার ব্যাপার, আমি আউট অফ পার্সন, এটা তোমাকে আমি কোনো কিছু ইন্ট্রোডিউস করতে পারবো না। তো বলতেছে ঠিক আছে তুই যখন পারবি, তো আমি আর কি বলবো। তো এই সাথে তার সাথে আমার সবসময় দেখা হয়। তো এর মাঝে তাদের ফ্যামিলির সাথে তার একটা প্রচুর রকম ঝগড়া হয়ে যায়। 4 তলায় ঝগড়ার পর সে নিচতলায় চলে আসবে আমার পাশের ফ্ল্যাটে। আচ্ছা, এই বাড়িটা কাদের ছিল? আপনার হাজবেন্ডের? ওকে, তো নিচতলায় চলে আসে, চলে আসার পরে তার সাথে আমার মোটামুটি ভালো। 1 মিনিট, নিচতলায় চলে আসলো সে? জি। নিচতলায় কি আপনি একা থাকার চিন্তা ভাবনা করে চলে আসছিলেন নাকি তার বুদ্ধিতে? না, তার বুদ্ধিতে না, তাহলে আমার নিজের বুদ্ধিতেই। নিচতলায় কেন আসার প্ল্যান করলেন? আমার হাজবেন্ড বলছে, শাশুড়ি বলছে যে তোমরা নিচে চলে যাও, যেহেতু হাজবেন্ড সহ নিচে চলে আসলেন, হ্যাঁ। ঝগড়াঝাড়ি করো, আমাদের ডিস্টার্ব হয়, সেজন্য তোমরা নিচে চলে যাও। আর আমার জালের রিলেশনের কারণে নিচে আসা। আপনার জায়ের সঙ্গে রিলেশন ছিল, মানে ওর ভাবির সঙ্গে? ওকে, ঠিক আছে। তো আপনি যেটা বলছিলেন যে আপনার পাশাপাশি ফ্ল্যাট হয়ে গেল তখন। আচ্ছা, আপনার হাজবেন্ড পেশায় কি ছিলেন? ব্যবসা করে, ব্যবসা মুদি করতেন, মুদি ব্যবসা ছিল। ওকে, হ্যাঁ বলুন তারপর। তারপর আসে, তো এইভাবে প্রায় 7-8 মাস ভালোই কাটা আমাদের মাঝে, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তো ভালো আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পর হচ্ছে ও আমি মাঝে মাঝে ভার্সিটি থেকে আসতাম, ও আমার রান্না করা খাবার দিত সবসময়, যে তোমার রান্না করা লাগবে না, আমি রান্না করে দিব। তাই আমি বলি ভাবি এরকম কেন, তুমি আমার কি দেখছো আমার এরকম করে দিবা? কয় না তোর আমার অনেক ভালো লাগে। তাহলে আমিও তো তোমার ভালো লাগে। তো আমি মাঝে মাঝে ওর সাথে অনেক দুষ্টাইম করতাম যে এত যখন ভালো লাগে তো ওরে ছেড়ে আমার বিয়ে করো, দুষ্টাইম মাঝে। তো এরকম দুষ্টাইম করতাম। ও বলতো কি এটা কি হয় নাকি?
তা আমি বলি ঠিক আছে, না হলে তো আর কিছু করার নেই, তোমার সাথে দুষ্টামি করি, তোমার সাথে তুই প্রেম টেম করিস না? আমাকে, হ্যাঁ আমি অনেক মেয়ের সাথে প্রেম করি, তুমি দেখবা। তা আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ভার্সিটির অনেক দুষ্টামি করতো, আমার বিশেষ করে আমার ফ্রেন্ড শ্রাবণী, ওর সাথে দুষ্টামি করি, ওর সাথে আমি কথা বলাইতাম যে নাও কথা বলে দেখো কি দুষ্টামি করি আমরা। তো আমার ফ্রেন্ড শ্রাবণীর সাথে ও কথা বলতো, তো বলতো ও তো একটা ফাজিল দুষ্ট, সারা জীবন আমাদের সাথে দুষ্টামি করলো ফ্রেন্ড সার্কেলের সাথে। আর একটা কথা, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে দুষ্ট ছিলাম আমি, আর খুব ভালোভাবে দুষ্টামি করতাম ফ্রেন্ডদের সাথে। আর হচ্ছে তো ওর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে একদিন আমরা সন্ধ্যার দিকে, না হ্যাঁ সন্ধ্যার দিকে দেয়ালে বসা, আমাদের যে বাড়ির দেয়াল, এই দেয়ালে বসা, ও হঠাৎ করে বলতেছে জানিস আমার আর সহ্য হইতেছে না, এটা কিভাবে পসিবল এই সংসার করা? তা আমি বলি তোমার না যায় সংসার জীবনও সুখী হইব না, কারণ তুমি 3-3বার ডিভোর্স দিচ্ছ, তার আগে একবারও বিয়ে করে এই বাড়িতে আসো নাই, তো তোমার কি এটা সংসার? তো বলতেছে 3-3বার ডিভোর্স দিয়েছিলেন, মানে আপনি আপনার জায়গা থেকে ডিভোর্স দিয়ে আবারও ফিরে এসছেন? হ্যাঁ, কেন ফিরে এসছেন? বাবা মা বাধ্য করে। তো ডিভোর্স দেবার পরে তো ফিরে আসার ভাবে নিয়ম নাই, আপনি ডিভোর্স দিয়ে আবার সঙ্গে সঙ্গে আবারও ফিরে এসছেন? 3 মাস করে বাবা বাড়িতে থাকা হয়। তারপরে কি বিয়ে করেছেন ওকে? না, তারপরে তো স্বামীর সাথে কোনো সম্পর্কই ছিল না, এইভাবেই 7 ডিভোর্স বছর। দিতেন আবার ফিরে চলে আসতেন? হ্যাঁ, চলে আসতেন। তখন আর বিয়ে ঠিক করতেন না? না। ডিভোর্স গুলো কি মানে ইসলাম মতে দিতেন, নিয়ম অনুসারে দিতেন? হ্যাঁ, হাইকোর্ট থেকেই দেওয়া হতো। তাহলে তো এটা সম্পূর্ণরূপেই বেআইনি হয়ে গেছে। বলুন তারপর, হ্যাঁ, আপনি যেটা বলছিলেন। তারপর ভাইয়া ওরা আমি বলে আচ্ছা তোমাকে একটা সিরিয়াস কথা বল, তুমি কি আমার বিয়ে করবা? এটা আপনি বলেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2014 সাল 15 সালের জুলাই 2 তারিখ। ওনার বাচ্চা কাচ্চা, ওনার সংসার সম্পর্কে আপনার আইডিয়া ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকেই তো। আপনার কয়টা বেবি তখন, যখন আপনাকে এই ধরনের কথা বলেছে? 2 বেবি। বয়স কত কত? বড় ছেলের বয়স 12, ছোট ছেলের বয়স 8। এটা আপনি জানতেন? জানতাম। ওকে, প্রিয় শ্রোতা, গল্পটা সামনের দিকে এগোবে এবং এই গল্পের শেষ কোথায় আমরা দেখতে চাই। বুঝতেই পারছেন, আপনারা বলতে পারেন যেটা এক ধরনের অ্যাডাল্টারি বা পরকীয়া সম্পর্ক, কিন্তু আসলে সম্পর্কটা কি সেটা সামনের দিকে গেলেই আপনারা বুঝতে পারবেন। হাজবেন্ডের সাথে আছে, কিন্তু সেই হাজবেন্ডকে সে 3-3বার ডিভোর্স দিয়েছে, ভদ্র মহিলা শম্পা। এবং সেই সময়ে তারই ফুফাতো ভাই, যে আজকে এই জীবনের গল্প বলতে এসছে এখানে, মুন্না, তার সঙ্গে তার একটা সম্পর্ক জড়িয়ে যাচ্ছে। আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই দেখার বিষয়। আপনারা ওদের যদি এই ভিডিও ক্লিপসটা আপনারা দেখতে চান, চলে আসতে পারেন ফেসবুক পেজে। আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপস এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, facebook.com/kibria.rj। আমি আরো একবার বলছি, facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। ঠিক আছে, আমরা যেখানটায় ছিলাম, বলুন তারপর। তারপর আমি ওকে বলি যে তুমি কি আমাকে বিয়ে করবা? তো বলতে তুই কি সিরিয়াস? আমি বলি হ্যাঁ আমি সিরিয়াস। তো ও বলতেছে তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে না, বলে আমাকে সময় দে, 2 দিন আমি ভাই বানি। এই কথা বলবো না, আমি দেয়াল থেকে উঠে গিয়ে তার মোবাইলে 20টা টাকা পাঠাই, যে রাত্রে কথা বলবো, 20টা টাকা পাঠাই। তো 20 টাকা পাঠানোর পরে তো সে, আমি যখন ঘরে ঢুকবো, মাগরিব বাজানোর পরে যখন ঘরে ঢুকবো, তখন দেখি যে সে দরজার সামনে দাঁড়ানো। আমি বলি কি হয়েছে? তুমি টাকা পাঠালে কেন? আমি আমার ইচ্ছে হয়েছে। তো আমি ওই রাত্রে ওয়েট করতেই থাকি, ফেসবুক চালাতে থাকি, ওয়েট করবো ও ফোন দিবে, কারণ ও তখন ছিল অন্য রুমে, ওর হাজবেন্ড থাকতো আরেক রুমে, আলাদা সেপারেট ভাবে। আচ্ছা আচ্ছা। তো আমার আশা ছিল ফোন দিবে। তো ওই রাত্রে ও নাকি ঘুমাই গেছিল, ঘুমায় যায়। তো আমি আর ফোন পাই না। তো পরের দিন আমি বলতেছি আমি কথা বলি না, আমি চলে যাই। তো ও আমার হাত ধরে টান দিছে, কি হয়েছে তোমার? আমি বলি কি হয়েছে মানে, কালকে একটা ফোন দেওয়ার কথা ছিল না, ফোন দিলা না কেন? বা আমি দিতাম, সরি আমি ঘুমাই গেছিলাম, দরজা লাগে শুতো, তো আমি ঘুমাই গেছিলাম। তো আমি বলি ঠিক আছে আজকে রাতে হবে? হ্যাঁ আজকে রাতে হবে, কথা হবে। তো আজকে রাতে কথা বলো। ও আমার মোবাইলে 100 টাকা পাঠায় সন্ধ্যার সময়, যে আমার মোবাইলে টাকা থাকলে প্রবলেম চেক করে, তোমার মোবাইলে ব্যালেন্স রাখো। তো আমি রাত্রে 2:30 বাজে তখন মেবি মুভি দেখতেছিলাম, ও হঠাৎ করে ফোন দেয়। পাশাপাশি রুম ছিল একেবারে? হ্যাঁ পাশাপাশি ফ্ল্যাট, জাস্ট একটা টয়লেট, তারপরে ওর রুম। ওকে। তা আমি ফোন দেয়, কথা বলি। তো বলতেছে আমাকে কি দেখে ভালো লাগে? আমি তোমার আমি খুব ছোটবেলা থেকে ভালো লাগে, জাস্ট রিসেন্টলি 5 ইয়ার্স তোমাকে আমার বেশি ভালো লাগে। মানে কেন এটা আপনার, কেন এটাকে আপনি ওকে মন ভরানোর জন্য বলেছেন নাকি না সত্যি সত্যি ব্যাপারটা এরকম ছিল? হ্যাঁ, আমি এটাও বলছি যে তোমার বিয়ে করলে কিন্তু আমার অনেক রিস্ক, এখানে অনেক কিছু গ্যাঞ্জাম হবে, বাট আমি আমার লাইফ বাজি রাখতে পারি তোমার জন্য, আমার জীবন তোমার জন্য বাজি, তুমি আমার জন্য নিশ্চিন্তে আমার হাত ধরতে পারো, কারণ আমি জীবনে একবার ধোকা খাইছি। আমি ওই সময় বলছি যে তোমার জন্য আমার লাইফ বাজি। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা বিষয় বলি, যে মেয়েটার সঙ্গে আপনার এত কিছু করে ফলস বিয়ে করলেন, তারপরে মেয়েটাকে নিয়ে গেল, তুমি আর যোগাযোগ করবে না, এরপরে কি আপনি আর যোগাযোগ করেননি ওই মেয়েটার সঙ্গে? কখনো কি যোগাযোগ, যেন তারা নাম অনেক ছিল? কিছু বকুল, তারা অনেক কিছু বলতে যে আমি নাকি ট্রাই করছি এই সেই। তাই আমি মনে করি না আমি ট্রাই করলে তাহলে আমি তাকেই চাবো, এর মাঝে তো আমি তাকেই চাবো। বাট তার সাথে আমার 4 বছর, তো 4 বছর মেবি আমি তাকে একদিন দেখছি, এরপরে আর আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, যোগাযোগ করেন? টোটালি ছিল না। ওকে। তো ওইখান থেকে ওরে বললাম যে তোমার জন্য আমার জীবন বাজি। বলে এত ভালো কেন বাসো? আমি জানি না, আমি ভালোবাসি এতটুকু, বাস তুমি কি চাও সেটা বলো। তো পরে বলতেছে যে এটা কিভাবে সম্ভব?
তুমি তো আমার হাত ছাইড়াও দিতে পারো, মাছ দিন না, ডুবাই দিব না। তো আমি কই, না, বিলিভ থাকলে রাজি হইতে পারো, এগ্রি থাকতে পারো, আমার হাত ধরতে পারো, আর যদি বিলিভলেস না থাকে সো প্লিজ তুমি তোমার মতো, আমি আমার মতো। প্রস্তাবটা কি ওর দিক থেকেই ছিল? প্রথম মুন্নার দিক থেকেই ছিল। আচ্ছা, তো আপনি কি চিন্তা করছিলেন ওই সময়টাতে ওকে নিয়ে? আমি বলছি আমাকে 2 দিন সময় দিতে, তারপর 2 দিন পরে আমি জানাবো। আচ্ছা, তো 2 দিন কি ভাবলেন? যে গেলেই কি রকম হইব, আমার জীবনে তো অনেক দুর্ঘটনা হইলো, পরেও যদি আমি আবার এইরকমই ধোঁকা খাই, সেজন্য আমি বাবার জন্য সময় চেয়েছি। আচ্ছা, ভাইবা সময় বাবার পরে আমি বলছি হ্যাঁ আমি রাজি। 2 দিন পরে আপনি নিজে বললেন যে আপনি রাজি। প্রস্তাবটা ও দিয়েছিল, আর 2 দিন পরে আপনি সময় নিয়ে আপনি বললেন রাজি। আপনি কেন রাজি হলেন? আমার আগের হাজবেন্ডের কথাও চিন্তা করছি যে সে তো এরকমই করে, আমার আনার পর আগের মতোই করে, যতবার আনে ততবারই বইলা আনে যে এরকম আর হইব না, আবার ঠিক তদ্রুপ ওইটাই করে। সেজন্য আপনার তো 12 বছরের 2টা বাচ্চা, একটা বাচ্চা আছে, 8 বছরের একটা বাচ্চা আছে, তাদের কথা চিন্তা করলেন না? হ্যাঁ করছি তো, অনেকবার কইরেই তো, বাচ্চাদের চিন্তা কইরেই তো আসা ওর কাছে। না, কিন্তু ওকে বিয়ে করার ক্ষেত্রে কি আপনার চিন্তা হলো না হ্যাঁ যে করছি, তখন ছেলেরা ও বাবার মতো সেম ক্যাটাগরির। কিরকম? যেমন ওর বাবা আমাকে মারলে ওরা কিছুই বলে না, বা আমার শাশুড়ি বাঁচা থাকা সত্ত্বেও কিছু বলে না, বরঞ্চ শাশুড়ি ছেলের সাথে হাত মিলে আরো মারে। বাবা বাড়ির থেকে টাকা না দিলেই মারধর শুরু। ওকে, ওইসব চিন্তা করে যে এইভাবে তো আর জীবন কাটে না। বিয়ে করেছিলেন কত বছর বয়সে? আমার তখন 13 বছর বয়সে বিয়ে। সংসার কত বছরে? 14 বছর। 13 বছরের বিয়ের 14 বছর সংসার, 13-14 মিলে হচ্ছে 27 বছর বিয়ে অবস্থায় ওর সাথে আপনার সম্পর্ক। তখন আপনার বয়স, আপনি কোন ক্লাসে কোন ইয়েতে পড়ছেন, কোন ইয়ারে পড়ছেন তখন আপনি? ওর সাথে যখন, হ্যাঁ ওর সাথে যখন, তখন আমি বিবিএস সেকেন্ড ইয়ার দিই। এক বছর গ্যাপ দেওয়ার তখন আপনার বয়স কত? 20-21? না, তখন আমার 24, গত বছর 24 আপনার বয়স। তার মানে আপনার 3 বছরের সে জুনিয়র, এবং ভাই সম্পর্ক ছোটবেলা থেকে দেখেছেন। ছেলে মেয়ে সবকিছু বাদ দিয়ে এরকম একটা চিন্তা, বিকজ আপনাকে কোশ্চেনগুলো করছে এই কারণে যে এই কোশ্চেনগুলো যারা এই মুহূর্তে শুনছে তাদের মাথায় এটা আসবে। আমরা জানি যে নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না, প্রয়োজন কোনো নিয়ম মানে না, প্রয়োজন একটা পর্যায় পর্যন্ত হয়তো নিজের মনকে দাবিয়ে রাখতে পারে, কিন্তু 14 বছর ধরে দাবিয়ে রাখা সম্ভব না। এবং 13 বছর বয়সে বিয়ে করে 14 বছর সংসার করার পরে এমন একটা সিদ্ধান্ত সে নিচ্ছে যে সিদ্ধান্তের মধ্যে চমৎকার রকমের অনিশ্চয়তা। অনিশ্চয়তার আগে চমৎকার শব্দটা কি যায় কিনা জানি না, তবে খুব গাঢ় অনিশ্চয়তা। কারণ এই ছেলেটি এর আগে কোনো বিয়ে শাদী করেনি, এই ছেলেটি সম্পূর্ণরূপেই কি বলা যেতে পারে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই, তখন কোনো আর্নও করে না, কিছুই করে না, এবং পারিবারিকভাবে একটা সম্পর্ক আছে এই ছেলেটির সাথে। তো এইরকম একটা ছেলেকে বিয়ে করলে সে পরিবার এবং সবকিছু মিলিয়ে, আত্মীয় স্বজন সবকিছু মিলিয়ে অবস্থা কি হবে, এটা নিয়ে একটু চিন্তা করা উচিত ছিল না? হ্যাঁ করেছিলাম তো। তো তারপরে যখন তাকে হ্যাঁ বললেন, হ্যাঁ কোন কারণে বললেন? শুধু মনেরটা নেই? মনেরটা নেই। আচ্ছা, আপনি তাকে নিয়ে চিন্তা করলেন না এইভাবে, একইভাবে যে আপনি তাকে বিয়ে করলে সমাজচ্যুত হতে পারেন, পরিবারচ্যুত হতে পারেন? হ্যাঁ, তার জন্য তো আমি বলছি যে তোমার বিয়ে করলে আমার প্রবলেম হয়, তো আমি এক কাজ করি, আমার স্টুডেন্ট ভিসায় বাহিরে চলে যাই, মালয়েশিয়া চলে যাই, আমি ওখানে যে কিছু একটা, তুমি এই পর্যন্ত থাকো, যেহেতু এত বছর কষ্ট করছো, আর নয় 1 বছর কষ্ট করবা, তো আমি বাহিরে চলে যাই, তুমি তারপরে আসো। ওকে প্রিয় শ্রোতা, আসলে সম্পর্কটা কোথায় যাচ্ছে আমরা জানি না, কজ আদৌ তারা বিয়ে করবে কিনা একটা প্রস্তাবের জায়গাতে এসছে, এবং সেটাকে আপনারা প্রেমের সম্পর্ক বলবেন না অন্য কিছু বলবেন, রিয়েলিটি যা তাই। তাদের একটি ভিডিও ক্লিপস কিন্তু আমাদের ফেসবুক ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখতে আসতে পারেন। এবং এই ফেসবুকের ভিডিও ক্লিপসে কাউকেই কোনোভাবেই ফেস হাইড করা হয়নি, সমাজের নির্মম বাস্তবতা। এবং দেখতে চাইলে আপনারা চলে আসবেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলি www.facebook.com/kebria.rj, পেজটি আছে RJ কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ, আর ভিডিওটি দেখার পর আপনারা শেয়ারও করবেন। আরেকটি বিষয় আমরা ভিডিওতে বলে দিয়েছি, একটি বিশেষ বার্তা আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে নক করতে পারেন। আমরা এই পর্যায়ে 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর যারা জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 5 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। রাত 1টা হচ্ছে সময়। যারা আমাকে শুনছেন RJ কিবরিয়াকে এবং একই সাথে এবিসি রেডিওতে মুন্নার সঙ্গে আরো একজন রয়েছেন, তাকে সবাইকে বলতে চাই
আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ এবং আশা করছি আজকের এই জীবনের গল্পটি আপনাকে হতাশ করবে না। আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। যারা জীবনের গল্প বলতে এখানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আজকের অতিথিদেরকে নিয়ে একটি ভিডিও ফুটেজ আমি আমার ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তাদেরকে দেখতে আসতে পারেন। আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজটি তো আছেই, এছাড়াও আপনারা আসতে পারেন আমার নিজের ফ্যান পেজটিতে। আমার হ্যালো 8920 ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে আরজি কিবরিয়া নামে, যেখানে প্রায় 12 লাখের মতো ফ্যান বা মেম্বার যাই বলি না কেন হ্যালো 8920 যারা ভালোবাসেন তারা ওখানে রয়েছেন। এই ফাঁকে একটি কথা বলে নিই প্রিয় শ্রোতা, এবারের বইমেলায় প্রকাশিত জীবনের গল্প বইটির প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে। এটা অত্যন্ত সুখের খবর আমাদের জন্য। দ্বিতীয় সংস্করণ নিয়ে এখন থেকে বইমেলায় না প্রিয় শ্রোতা, আপনারা বইটি এখন থেকে পাচ্ছেন নীলক্ষেতের নাহার বুক হাউসে। আমি আবারও বলছি, যারা বইটি সংগ্রহ করতে চান তারা নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। বইটি ওখান থেকে বিক্রি করা হচ্ছে, আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করতে পারেন। নীলক্ষেতের নাহার বুক হাউস, ওখানে জীবনের গল্প বইয়ের দ্বিতীয় সংস্করণটি পাওয়া যাচ্ছে। যারা সংগ্রহ করতে চান এখন থেকে ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আমি মাঝে মাঝে ওখানে বসবো, আমার সঙ্গে আশা করছি আপনাদের দেখা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা মুন্না, যেটা আপনি বলছিলেন তারপর। তো আমি ওকে প্রপোজালে রাজি হয়, তো রাজি হওয়ার পর কি বলি, তো ওরা বলি ঠিক আছে আজকে যেহেতু আমরা রাত সারাতে কথা বলে কাটালাম, তুমি এক কাজ করো বাইরে চলে আসো। এটা তখন মেবি 5টা আজানের পরে, ফজর আজান পরে আমরা হাঁটাহাঁটি করি, চলো। তো আমরা হাঁটাহাঁটি করতে বের হই। তো ও যখন বের হয় তখন ওর ওই হাজবেন্ড কাছে বলে আসে যে আমি আর হাঁটতে যেতেছি বাইরে। ঠিক আছে যাও। তো ও আসে, আসার পর আমরা একসাথে হাঁটি, অনেকক্ষণ হাঁটাচলা করি। তো এইভাবে আমরা 2-3 দিন হাঁটার পরে ওর যে শাশুড়ি ছিল উনি ফুপু বলতে আমিও যাব। তো ও বলতে ঠিক আছে যাবে। তো ও যায়। তা আমার এর মাঝে কি হয়, আমার আর রান্না বান্না করা লাগে না, জি, বাইরে খাওয়া লাগে না, ওই আমার সব ব্যবস্থা করতেছে। কন্টিনিউ আগে চলে যাই করে ও করতেছে। তো এরকম ভাবে কন্টিনিউ চলতে থাকে। তো এইভাবে যাওয়া 4 দিন পরে ও হঠাৎ করে, আমি ঘুমাচ্ছি সকালে, ওর সাথে কথা বলার পরে ও দরজায় নক করতেছে। তো দরজায় নক করতেছে, আমি গেট খোলার পর ও আমার রুমে আসে। রুমে আসার পর দরজাটা আমি লাগাই দিই। এর মাঝে ওর সাথে ও আমার খুবই চাপাচাপি করতেছে যে আমাদের মাঝে একটা রিলেশন দরকার, তা নাহলে তুমি আমার ছেড়ে চলে যাবা। এটা ও বলছে? ও বলতেছে। তাই আমি বলি দেখো আমাদের প্রেমটা কিন্তু আমি তোমার এইভাবে বললে, আমি বলছি বিয়ের পরে যা কিছু হবে বিয়ের পরে। ও বলতেছে না তুমি ছেড়ে চলে যাবা। তাই আমি বলি এটা ছাড়া তুমি যাবো না, আমি সবকিছু করতে রাজি আছি, আমি তোমার কি প্রুফ চাও তুমি? বলে আমি এটাই প্রুফ চাই। এক মাঝে ও আমাকে করে, আমি ওকে একটা করি, তো ও চলে যায়। ওইখানে এটা স্টপ হয়ে যায়। তো ও চলে যায়, তার ঠিক 10 মিনিট পরে আবার আসে। আসার পর বলতে আমি বিশ্বাস করি না, আমি এটা কোনো মতে বিলিভ করি না, তুমি কেন রাজি না? তুমি যেহেতু আমার বিয়ে করতে পারবে তাহলে কেন ফিজিক্যাল রিলেশন তুমি রাজি না? আমি বলি ঠিক আছে বিয়ে করে, তোমার যেটা আমি প্রস্তাব দিচ্ছি সেটা আমি আগে করি, তারপর বিয়ে করি। এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসি একটু, শম্পা আপনার কাছ থেকে জানি, এটা তো মেয়েদের কাছে অনেক বড় মূল্যবান একটা বিষয়, তাই না? এবং স্বাভাবিকভাবে এরকম ফিল হওয়ার কথা যে এটা দিলেই বরং চলে যেতে পারে, কারণ ওর জায়গাটা থেকে একটা বিবাহিত মেয়েকে ভাবে পাওয়া, এটা একটা উদ্দেশ্য হাসিল হয়ে গেল, চলে গেল। কিন্তু আপনার ক্ষেত্রে চিন্তা ভাবনাটা উল্টোটা হয়েছে। উল্টোটা হয়েছে কারণ ছিল, যেমন আমার ওই হাজবেন্ড বাইরে যেত, ঘরেও রিলেশন ছিল, বাহিরেও এরকম কাজ করে আসতো। মানে আপনার সঙ্গেও ছিল, ওনার সঙ্গে ছিল? আপনার সঙ্গে ছিল না, আমার জালের সাথে, মানে জায়ের সঙ্গে ছিল এবং পাশাপাশি সে বাহিরেও যেত। ওকে। আবার আয়সা আজে বাজে কথা বলতো যে আমি তার উপযুক্ত না। তখন ওই জিদ দে আমি ওর কাছে গিয়ে বলি যে আসলে কি আমি উপযুক্ত না? একটা ছেলের সাথে থাকার পরে বোঝা যাবে আমি উপযুক্ত কিনা, ওইটা প্রুভ করার জন্য বা যাচাই করার জন্য যে ও কেমন। আচ্ছা, ও কেমন এটা যাচাই করার জন্য। সো ইন্টেনশন আসলে অন্যরকম ছিল, কিন্তু আলটিমেটলি প্রেজেন্ট করা হয়েছে যে এটা না হলে তুমি আমার কাছ থেকে চলে যাবা। ওকে ফাইন, বলেন তারপর। ওই পর্যায়ে তার সাথে আমার রিলেশন হয়ে যায়, খুবই জোরাজোরি করার পর তার আমি নিজে বমি করে দেয় এক পর্যায়ে। ফার্স্ট লাইফে আমার তখন মনের ভিতর থেকে একটা কথা চলে, বমি করে তার মানে কি ওভারডোজ হয়ে গেছে নাকি? মেবি। বলুন তারপর। তো আমি তখন আমার মনে থেকে প্রশ্ন জাগে যে আমি এটা কি করলাম। আমার নিয়ত ছিল আমি বিয়ে করে তারপর আমি আমার ওয়াইফের সাথে ফিজিক্যাল রিলেশনে যুক্ত। তো যেহেতু আমি ওর সাথে করে ফেলছি, তো আমি ও আমার ওয়াইফ। তারপর আমি সেদিন খুব ভাবি ওকে নিয়ে যে এটা কি হলো, বা এটা হয়ে যখন গেছে, তো আমি যখন তো বউ বানাবো তো অবশ্যই যখন করছি আমি অ্যাগেন করবো। অ্যাগেন করবো বলতে আমরা রাত্রে কথা বলি, কন্টিনিউ ফোনে কথা চলে আমাদের। তো আপনার হাজবেন্ড কি বাসায় থাকতো না? হ্যাঁ থাকে, আমি এক রুমে, ও আরেক রুমে। তো উনি আপনাকে খেয়ালও করতো না? হ্যাঁ, আমি আমার 2 ছেলের সাথে থাকি আর আমার হাজবেন্ড আলাদা রুমে। তো 2 ছেলে তো বোঝার কথা, খুব ছোট বয়স।
ঘুমায় থাকে তো তখন চুরি করে এই কাজটা করতেন? 12টা 12:30টার পরে, ঘুমানোর পরে ছেলেটা ঘুমিয়ে যেত তখন আপনি তখন কথা বলতাম। আর আপনি সারা রাত জেগে থাকতেন ওনার জন্য যে কখন ফোন দিবে? হ্যাঁ 12টা বাজে তো আমাদের মেবি আপনারা কি এরকম রাতের বেলা এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করতেন না, বাইরে? দেখা করতাম না, এইভাবে দেখা করা হতো না, কিন্তু ফোনে কথা হতো। আর সুযোগটা কখন নিতেন? যখন দিনের বেলা কেউ থাকতো না বাসায়? যখন ভোরবেলা, ভোরবেলাটা আপনার হাজবেন্ড থাকতো না বাসায়? হ্যাঁ বাসায় থাকতো, 8টা পর্যন্ত বাসায় থাকতো, 8টা বাজে বাসা থেকে বের হতো। আচ্ছা। তো তখন 5, 5:30, 6টা ওই টাইমে। 5:30, 6টা থেকে কি মানে সুবিধাজনক সময়? সুবিধাজনক না, আমরা হাঁটতে বের হইতাম, আচ্ছা। হাঁটতে যেতাম, আমার শাশুড়ি, তারপর ও, আমি সবাই যেতাম। আচ্ছা। আমার শাশুড়ি যখন 4তলায় চলে যেত তখন ওকে, তো এসে কি দেখতেন আপনার ছেলে আপনার হাজবেন্ডরা ঘুমিয়ে আছে তখন? তখন ঘুমিয়ে আছে। আপনার ভয় করতো না? হ্যাঁ ভয় তো অবশ্যই। ভয় তো অবশ্যই করতো, তারপর ভালোবাসার জন্য সবই করতে পারি। ওকে, সো আপনারা চিন্তা করছেন এটাকে ভালোবাসা, কিন্তু যারা শুনছেন তারা অনেকেই জিনিসটাকে খারাপ চোখে দেখছেন। আমরা বারবারই একটা কথা বলি, কোনো কিছু সাপোর্ট করব না, কোনো কিছু বিপক্ষেও যাব না। রিয়েলিটি যেটা ঘটে গেছে সেটা থেকে ব্যক্তি জীবনের শিক্ষা নেওয়ার বিষয়টাই হচ্ছে আমাদের হেলউইড 920। ওদের জীবনে কেন এই ঘটনাটা ঘটলো, এবং একটা মেয়ে 14 বছর সংসার করার পরে একটা ছেলে আছে 12 বছর বয়স, একটা ছেলে 8 বছর বয়স, তারপরে ইয়াঙ্গার ব্রাদার, ফুফাতো ভাই বলা যেতে পারে সম্পর্কে, 3 বছরের ছোট, তার সাথে এরকম জিনিস কেন চিন্তা করতে পারে, কতটা বাধ্য হলে চিন্তা করতে পারে সেটাও যেমন ভাবার বিষয়, ঠিক একইভাবে না ভেবে কি করা যেতে পারতো সেটাও ভাবার বিষয়। কিন্তু আমাদের গেস্ট যারা এখানে এসছেন তাদেরকে আমরা একটু বাঁকা দৃষ্টিকোণ থেকে দেখবো না প্লিজ, বিকজ তারা তাদের লাইফের স্টোরি বলতে এসছে আপনাকে ঋদ্ধ করার জন্য। তারা এখানে না বললেও কিছুই যায় আসবে না, কিন্তু তাদের কাছ থেকে শুনে অন্তত আমি আমার নিজ ব্যক্তিগত জীবনে পজিটিভ নেগেটিভ চিন্তা করার একটা সুযোগ পাবো, তাই না? সো তো আপনি যেটা বলছিলেন সেখান থেকে আমি আবারও ফিরি। আপনি যেটা বলছিলেন যে প্রথমবার হয়ে গেল আপনাদের মধ্যে এই ব্যাপারটা, অনৈতিক সম্পর্ক অফকোর্স, তারপরে দ্বিতীয়বার আপনি চিন্তা করছেন কজ আপনি তাকে বিয়ে করবেন, সো এটা হতেই পারে। তারপর জি, তো দ্বিতীয়বার হওয়া যেটা যে পরের দিনই, পরের দিন ভোরে তো ও আবার আসে, আমার রুমে আসে, তো আমি বলি ঠিক আছে আসো, তো এরকম ভাবে হয়। তো হওয়ার পরে আমরা কন্টিনিউ করতে থাকি। এর মধ্যে রোজা চলে আসে 18 তারিখ মেবি। তো রোজা চলে আসার পরে আমি বলি দেখো এরকম ভাবে যেহেতু হইতেছে, বাট আমিও তোমাকে চাই, তুমিও আমাকে চাও, তা আমি মনে করি আমি ফার্স্ট টাইম বিদেশ চলে যাই, স্টুডেন্ট ভিসায় চলে যাই, কারণ তোমাদের আমার একসাথে যাওয়া তো সম্ভব না, কেউ মানবে না, কিভাবে পসিবল। তো আমি ওরা বলি তুমি কি ডিভোর্স কিছু করবো, কারণ যেহেতু আগেরটা করছো, এখন সবাই জানে তুমি এই ঘরে আছো, তো এটাও করে যাওয়া উচিত। তো ও বলে হ্যাঁ করবো, তুমি ব্যবস্থা করো। তো আমি ব্যবস্থা, উকিল পার্সোনালি উকিল ভাবে ওরা, আমি সব ডিভোর্সের ব্যবস্থা করি, বাট বলি যে এটা এখন ছাড়বেন না, টিটি করবেন না, যখন আমি অর্ডার করবো তখন আপনি এটা টিটি করবেন। মানে ডিভোর্স করে ফেলে তখন? হ্যাঁ তখন করে ফেলে। কিভাবে করেন আপনি ডিভোর্স? তো ওকে নিয়ে গিয়ে করেন? ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে গিয়ে করি। কোর্টে নিয়ে গিয়ে ডিভোর্স করেন? আপনি বলেন তখন যে এর আগে এরকম 3বার ডিভোর্স দিয়েছে? না। আচ্ছা, তো আপনি টিটি করার বিষয় কি বললেন, যে আপনি যখন বিদেশে পাড়ি জমাবেন তখন টিটি করবে? না, তাহলে ও যখন বাসা থেকে বের হবে তখন এটা টিটি করা হবে। বা তার দুদিন আগ পর্যন্ত আগে। টিটি না করতে, তার এটা কি উকিলকে বললেন? হ্যাঁ উকিলকে বলে আসলাম। Okay. তো উকিল বলে ঠিক আছে, তুমি যেভাবে, আমার পার্সোনাল উকিল তো, আমার নাম হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট ছিল, ওইখান থেকে আমার সাথে অনেক উকিলের সাথে পরিচয় আছে। তো তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। হ্যাঁ। আপনার বাসা নিয়ে চিন্তা হচ্ছিল না যে আপনার বাবা কি করতে পারে, আপনার মা কি হ্যাঁ, করতে পারে? সেটা তো হইতোই, বাট আমি ওকে আবার একটা কথা বলছি যে দেখো তুমি যেভাবে চাইতেছো এটা কখনোই মানবে না। ও বলতো যে ওই ভয় পেতো আমার থেকে বেশি, যেটা তো মানবে না মুন্না, তুমি কি করতেছো। ফার্স্ট টাইম আমি যাবো স্টুডেন্ট ভিসা, তারপর ওকে নেওয়ার একটা কথা ছিল আমার, যে আমি ওখানে যাওয়ার পর ওকে নিয়ে যাবো আমার কাছে। কিভাবে নিয়ে যাবেন? ওনার লেখাপড়া কতদূর, আপনার লেখাপড়া কতদূর? এসএসসি। এসএসসি পাস, কিভাবে নিবেন ওনাকে? অন্য ভিসার মাধ্যমে নিতাম। কিছু একটা করে নিয়ে হ্যাঁ, যেতেন কিছু ওখানে? একটা করে- কোথায় করে প্ল্যান ছিল নিতাম। যাওয়ার? মালয়েশিয়া। মালয়েশিয়া। আচ্ছা, তো তারপরে ওখানে নিয়ে আপনি ওখানে বিয়ে করবেন ওকে? হ্যাঁ করে এসে বাড়িতে জানাবেন যে ওকে বিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ আর ওইখান থেকে যাবে কিভাবে? ওকে ডিভোর্স দিয়ে তারপরে যাবে? হ্যাঁ, ওকে ডিভোর্স দিয়ে যাবো, ওইরকম ব্যবস্থা করা ছিল। আচ্ছা, ওর ফ্যামিলি সেটা মানতো? ওর বাবা মা সেটা মানতো? মানতো তো না? ওর বাবা মা মানতো না। তো এখানে আমি আসলে সব কথা বলতেও চাচ্ছি না, যে এরকম ফ্যামিলি থাকার থেকে না থেকে অনেক ভালো। ফাইন, আমরা ডিসক্রিপশন চাইও না, বলুন তারপর। তারপর হচ্ছে যে আমি, ও কি করে, আমার আম্মু আসে, এর মধ্যে আমার বাসায় আম্মু আসে, তা আম্মুরে বলি ব্যাপারটা যে আমি বিদেশ যাবো। তা আম্মু রাজি হতো, ও আবার আম্মু কাকি কাকি বলে ডাকতো, যে কাকি ওরে বিদেশ পাঠায় দাও, ও যে পাগলামি করে তোরে বিদেশ পাঠায় দাও। ঠিক আছে চল, এক বাসায় আছে পরিচিত আমাদের এলাকার, উনি বিদেশ আদম ব্যবসা করে নেয়। তো ও আর আমার আম্মু যায়, শম্পা আম্মু যায়, যাবো কথা বলে, আম্মু কথা বলে ওর মাঝখানে ও একটা কথা বলে ফেলে, শম্পা বলে ফেলে যে মহিলারা যাওয়া যায় না এরকম ভাবে। তো এটা আমার আম্মু একটু মাথায় নেয়, যে হঠাৎ করে ও যেতে চাবে কেন, ওর সংসার আছে এই সেই। তো এই ব্যাপারটা নেওয়ার পর আম্মু বাসায় এসে আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, শম্পা যেতে চাইতেছে কেন? আমি কই, না শম্পা যেতে চাইতেছে না, হয়তো জানার দরকার ছিল, জানলো। তো এর মাঝে ও আর আমার মা খুবই শপিং, দুইজন খুব শপিং টপিং, একজন একজনের দেওয়া নেওয়া তো করতেছে। তো ওর আমার এবার রোজার মধ্যে আমি খুবই সিক ছিলাম, আমার টনসেল হয়ে যায় এর মধ্যে। ও একদিন ভোরে আমাকে নিয়ে হসপিটাল যায়, এটা অনেকে দেখে, এটা নিয়ে একটু অন্যরকম কথা বলা করে। খুব স্বাভাবিক। তো এটা কেউ মাথায় নেয় না, যে হতেই পারে, ও আমাদের ছোটবেলা থেকে ফ্যামিলিগত, এটা কেউ মাথায় নেয় না। একদিন ওর ঘরে ওর শাশুড়ির সাথে ওর খুব ঝগড়া হয়, তো এটা শুনে ওর হাজবেন্ড দোকান থেকে আসে,
আমি ফোন দিই যে ভাই ঘরে প্রবলেম, আপনি বাসায় আসেন। তো আসার পরে ওর মাঝে ওনার সাথে একটু তর্ক থাকে, এক পর্যায়ে ওর অনেক মারধর করে, যেটা আমি ধরে রাখতে পারতেছিলাম না। তো ওর গলার মাঝে পাড়াতে পর আমি হাতটা দিয়ে ফেলছিলাম। আমার হাতে এখনো দাগ আছে, এখানে কালো নীল হয়ে গেছে। তো ওর গলা দেখ, ওর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয় অনেক। তো আমি এটা ওর মেরে দিয়ে চলে যায়। তো আমি ওর না ডাক্তার দেখায়নি। এখানে আরো বড় প্রবলেম, সবাই তখন সন্দেহ করছে ওর সাথে আমার একটা রিলেশন আছে। তাই আমি কিছু বলি না। তো ওর সেই দিন থেকেই ওর ঘরে খাবার বন্ধ করে দেয়। ওর ঘরের খাবার টোটালি বন্ধ করে দেয়। এবং ওর হাজবেন্ড আম আনতো, সে আমটাও গয়না রাখতো যে কয়টা আম আছে ওখানে। টোটালি 14 বছর সংসারের মধ্যে ওর হাজবেন্ডের টাকা খায় নাই এখন পর্যন্ত না। ওর কিছু টাকা ছিল স্বর্ণ, সেগুলো সুদে লাগে, ওই ঋণ ওই সুদের টাকা ঘরে চালাতো। ওর হাজবেন্ড বলতো যে আমি খাওয়াইতে পারবো না। একটা সাবান জানতো, সেটা ওর নামে দোকানে লেখা হতো, ঠিক আছে। তো ওই রকম ভাবে থাকতো। তো আমি বলি যে এটা কি রকম জীবন চাইতেছো সম্পা, তুমি যাও, তোমার আমার জীবন যখন আমি বাদই করছি, কারণ করেই ফেলাইছি, তোমার জন্য আমার জীবন মরণ যা আছে সব হইব, আমি পুরো যেন বাবা মা ছেড়ে দিই। এক পর্যায়ে আমি এই কথা বলার পর ও খুবই আমার ধরে কান্নাকাটি করে। তো এখন দেখতেছি যে মেয়েটা খাওয়া দাওয়া করতেছে না। আমি ওকে প্রতিদিন রাত্রে লুকায় রাত্রে 11টার পরে বিরিয়ানি প্যাকেট দিতাম, যেহেতু সারাদিন খেত না, সারাদিন দিতেও পারতাম না। তো একদিন আমার আম্মু আসে, আম্মু আসার পরে আমি বলতেছি যে ও আবার আম্মুর সাথে কথা হলো যে আমি এই বাসা থেকে চলে যাবো। তা আম্মু জানতো ওদের ফ্যামিলিগত প্রবলেম, ঠিক আছে যা, তোর ব্যাপার, তোর লাইফ তুই। কিন্তু আম্মু জানতো না যে আমার সাথে যাবে। তো বাসা থেকে বের হয়ে যায় জামা কাপড় নিয়ে। কোথায় যাবে? তো আমি আবার বলি আমার আম্মুরে যে ও কোথায় যাবে, ভাবি কোথায় যাবে, ভাবি আমাদের নারায়ণগঞ্জ বাসায় চলে যাক। আমি ওরা আমার নারায়ণগঞ্জ বাসায় পাঠায় দিই। তো ও যেদিন যাবে সেদিন চলে যাওয়ার ঠিক 3-4 ঘন্টা আগে আমি ওর ডিভোর্স লেটার কাগজ আনি। আপনি ওরই বাসায় থেকে, মানে ওর হাজবেন্ডের বাসায় থেকে এগুলো করছেন, তারপরও আপনাকে কিছু বলছে না ওর হাজবেন্ড বা ওনার? জানে না। তো এবং আপনার বাসাতে ওনাকে পাঠিয়ে দিচ্ছেন নারায়ণগঞ্জের বাসাতে, তো সেটা নিয়ে ওনার হাজবেন্ড জানতো না? না, কেউ জানতো না। কেউ জানতো না। ওরই বলা ছিল কোথায় যাচ্ছে কোনো খোঁজ খবর রাখতো না? না, ও তো পালায় যাবে। ও পালায় যাবে? জি জি। কারণ ওর উপকার করার জন্য আমি যা করা আমি করবো বলছি, যে তোমার এইরকম হেল্প করার জন্য যত কিছু রিস্ক আমার জানি, রিস্ক আমি করে দেবো। তো আমি করে দিই। তো যায়, থাকে। পরের দিন আমি যাই নারায়ণগঞ্জ বাসায়, ওর সাথে আমি 2 দিন থাকি। ওই দিন রাত্রে ওর হাজবেন্ড অনেক খোঁজাখুঁজি। নারায়ণগঞ্জ বাসায় আপনার কেউ ছিল না? আত্মীয় স্বজন কেউ নাই? না, ওটা তো ভাড়া বাড়ি ছিল আর আমাদের ফ্ল্যাট ছিল। আব্বু আম্মু তখন আমাদের কেরানীগঞ্জ বাড়ি। বাসাটা কি ফাঁকা থাকতো? জি, কেরানীগঞ্জ বাড়ি করছে আবার আরেকটা নতুন, ওই বাসা আব্বু আম্মু থাকে। তো আমার জিনিসপত্র এখানে রেখে আমি ওর কাছে চলে যাই। তো এখানে আমরা 2 দিন থাকি। থাকার পর 2 দিন পরে ও বাসা থেকে যাওয়ার সময় কিছু ক্যাশ ক্যাপিটাল আমার কাছে রাখছিল আর স্বর্ণ টর্ণ নিছিল ওর নিজস্ব। ও কি করছে, হয়তো বিক্রি করছে। ও আমার কয়দিন আমার টাকা দিচ্ছে, অনেকগুলো স্বর্ণ টাকা, 77,000 টাকা দিচ্ছে আমার। তো এগুলো তারপর আমি আমার ব্যাংকে রাখি। তো ওর হাজবেন্ড আমার জিজ্ঞেস করে তুই কি জানিস? আমি না, আমি কিছুই জানি না। উনি কি করে আমি কি জানি, এর আগে তুই 3-4 হয়ে গেছে, তা আমি বলি না। তো ওর হাজবেন্ড ওকে অনেক কল ট্র্যাক করে, ফোন কল ট্র্যাক করে। কল ট্র্যাক করার পর জানে যে ও নারায়ণগঞ্জ কোন একটা জায়গায় ছিল। তো আমি ওরে সরানোর জন্য আমার ফ্যামিলিগত ভাবে ওরে না আমাদের কেরানীগঞ্জ বাড়িতে নিয়ে যাই। তো ওই দিনই যেদিন ওর হাজবেন্ড কেরানীগঞ্জ বাসা আমার খুঁজতে যাবার, তার ঠিক 1 ঘন্টা আগে আমার ফোন দেয় যে তোদের কি কোনো আত্মীয় স্বজন আছে নারায়ণগঞ্জে? জানা আছে? হ্যাঁ। তাই না, আমার এমন কোনো আত্মীয় নাই যে থাকবে। আমি বুঝে ফেলছি। তাই আমি বাসায় যে কি করে ওরে আমার বড় চাচুর বাসায় পাঠাই দিই। এর মাঝে ওর রাইখা আসার পরে ওর হাজবেন্ড, ওর ননাসার জামাই, আরো কয়েকজন এলাকার যায়। তো এটা দেখে আমার বাবা একটু রাগ হয় ওদের সাথে, যে তোমাদের সাহস কতবার আমার বাড়িতে ঢুকছো, তুমি তো আমার সম্পর্কে জানো। তা আমার আম্মু শুধু এতটুকুই বলে যে শোনে একটা, তুমি যত কিছু হও আমার উপরে যেতে পারবা না, আমার উপরে যেতে পারবা না তুমি, শোনে একটা, তুমি যত বড় কিছু হও। তো এই কথা বলো, হাজবেন্ড বলে কাকে আমার মাথা গরম, ওই এরকম পাগলামি করে চলে যায়। তো আমি বলে স্বভাব ভালো করো, স্বভাব ভালো করো। তার মাঝে একজন গেছিল আমার বাবার ক্লোজ ফ্রেন্ড, আমার বাবার ছোট ফ্রেন্ড, উনি আমার দিকে আনতেছে যে তুমি এই কাজটা করতে পারো, তোমার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং দেখছি আমি। তাই আমি বলি হ্যাঁ করলে করছি। আমি তখন স্বীকার করি যে হ্যাঁ করলে করছি, যদি কেউ কিছু করতে পারে তাহলে করতে বললেন। তো উনি শুনে চলে যায়। তো আমার বাবা শুধু ওর ওই পুরো হাজবেন্ডে বলে দেয় যে কাজটা ঠিক করলো না। আমার বাসায় আসছে, বসতা, আমার কাছে বলতা, আমি দেখতাম তুমি আইসে আমার বাসায় সাজ করতেছো, দোতলা নিচতলা সবই তো আমরা, আমার বড় চাচার আমরা। তো তখন ওর হাজবেন্ড মাপ চায়। তো মাপ চাওয়ার পর রাত্রের 11:30, 12টার দিকে চলে যায়। তারপর ও আমাকে ফোন দেয়, আমি ওর সিম চেঞ্জ করে দিই। ফোন দেয়, ওর সাথে আমার ফোনের কথা। তো আমি বলতেছি যে এরকম ভাবে যে করতেছো, এটা নাকি এখন তারা সিআইডি কাছে দিয়ে দিবে, তোমার যে অ্যাড্রেস বা তোমার যে ফোন ট্র্যাক, এগুলো তুমি এক কাজ করো, কিছু একটা ব্যবস্থা করো। তো ও বলতেছে ঠিক আছে, তুমি কালকে আমার সাথে যাবো, আমি র্যাবের অফিসে যাব। তো ওরে আমি পাঠাই, আমি যাত্রাবাড়ি পর্যন্ত এসে দিয়ে যাই। আচ্ছা, র্যাবের কাছে গিয়ে আপনার প্ল্যান কি ছিল, আপনি কি করবেন? আমার হাজবেন্ডের নামে নালিশ করবো যে আপনার সঙ্গে এরকম অত্যাচার করে, শারীরিক মানসিক নির্যাতন করে। তো বলুন তারপর আমি দিয়ে যাই। তো ওইখানে কি হয়, ও ওই কাজটা না করে আমার আম্মুর সাথে ছিল।
তো ওর সাথে আমার আম্মুর সাথে নাকি কি নিয়ে একটা কথা ঝগড়া হয় আমাকে নিয়ে, যে তুমি যে আশায় আসতেছো বা তোমার সাথে আমার ছেলের এরকম দেখতেছি, কিন্তু তুমি কিন্তু অন্য কিছু করো না, আমার ছেলে তোমার উপর করতেছো, তুমি কিন্তু অন্য কিছু করো না। তো ওর মাথায় ক্যাচ করে কি যে মেবি উনি জানে উনি হয়তো আমাদের মানবেন না। ও কি করে আমার আম্মুকে বলে ঠিক আছে আপনি বাসায় যান। তো বাসায় আমি কিন্তু তখনও শোনে একটা চলে যাই রিটার্ন আমার রুমে। ও কি করে বাসায় চলে যায়, ওর বাসায়, কিন্তু ওর সাথে আমার কথা হইতেছে, ও বলতেছে আমার ফ্রেন্ডের বাসায়। তো এরকম পুলিশ আসে, তখন ওর নামে কেস করা হয় না, চুরি মামলা কেস দেওয়া হয়, চুরি ওকে দেয়, আমাকে জেরা করা হয় বাসা থেকে। তাই আমি বলি যে আমি দেখিনি, উনি চলে গেছে, আমি শুধু এত ঠিক দরজা থেকে বের হয়েছে। তারপর আম্মুর যে বলতেছে ওর কি মাথায় কোনো মেন্টালিটি প্রবলেম ছিল, না আমি কখনো এরকম দেখি নাই, তো আমি কিছু বলতে পারবো না। তো চলে যাওয়ার পর আমি ওরে জিজ্ঞেস করি তুমি কোথায়, বলে আমি আমার ফ্রেন্ডের বাসায়। সন্ধ্যার পরে 7টার পর আমার ফোন দেয়, বলে তুমি আমাদের বাড়িতে আসো। কোথায় ভুলতা গাউসিয়া, কেন আমাকে যদি তুমি ভালোবাসো নিতে চাও আমার বাসা থেকে ফ্যামিলি থেকে নিয়ে যাও। আমি বলি এরকম তো কোনো কথা ছিল না তোমার সাথে আমার, এটা কি করলো তুমি আমার বলতে কি সময় যে তোমার আম্মু এরকম এরকম কথা বলছে, আমি তোমার সাথে থাকবো না। তাই বলে আম্মু বলছে, আমি তো আর জানি না, তুমি আমারে জানাইতা। পরে বলতেছে যে না তুমি যদি নিতে চাও আমার বাসা থেকে এসে নিয়ে যাও। আমি এটা পসিবলই না, তুমি আমার ছোট চাচুর সাথে কথা বলো। তো ছোট চাচুর সাথে কথা বলি, তো ছোট চাচু বলে যে বাবা আমি মেয়েটা রাস্তা ছাড়তে পারি না, যেহেতু কাজটা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আমরা তোমার হাতে দিব, তুমি আমার বাড়িতে এসে নিয়ে যাও। তো অনেক কিছু করার পরে আমি ওরে বলি ঠিক আছে বাড়িতে আসবো না, আপনি মিডল কোন আসেন। তো মিডল বলতে বরপা, তো বরপাতে আসবো। আমি বরপাতে এখান থেকে রওনা দিই শনি একটা থেকে। ও কাকে বলেছে, ওর ফ্যামিলি মেম্বার কাকে? ছোট কাকুকে? ছোট কাকুকে। মানে আপনার এবং ওর সম্পর্কে? ফ্যামিলি সবাই তখন বসা, আমাকে বলে নাই। মানে আপনার সম্পর্কে বলেছে? হ্যাঁ আমার সম্পর্কে সবাইরে বলছে। যে কি বলেছেন আপনি তখন, আপনার কাছ থেকে শুনি একটু। যে আমি একটা ছেলেরে পছন্দ করি, মুন্না। আমাদের বাড়িতে কিছুদিন আগে এই সমস্যার আগে নিয়ে গেছিলাম, তখন আব্বু আম্মিও দেখছে। আল্লাহ আমি ওইটাই বলছি যে আমি মুন্নার সাথে চলে যাবো, বিয়ে করবো। আল্লাহ বাবা মা কি বললো তারপর? বাবা মা তখন বুঝ দিছে যে হ্যাঁ তুমি যা চাও তাই হইব। বাবা মা তখন এটা সাপোর্ট করেছে? তখন সাপোর্ট করেছে, কিন্তু তাদের মনে কি ছিল ওইটা আবার জানতেন না। ওকে, তারপর? তো বলছে আমি বলি গ্যাঞ্জাম হবে না, তার কি গ্যারান্টি, এটা আমি একা যাবো তোমাদের ফ্যামিলি? আমার বাবা কোরআন শরীফের উপরে হাত রেখে বলছে কোনো গ্যাঞ্জাম হবে না, তোমাকে তারা মানে। তাই আমি বলি ঠিক আছে। তাই আমি বরপা যাই। বরপা যাওয়ার পরে ওর ভাই, ছোট ভাই যেটা, ওর আপনি একাই যান? আমি একাই যাই। এত সাহস নিয়ে? হ্যাঁ ওর জন্য আমি ওর এটাও বলছি যে তোমার জন্য যদি মরণের পথে পা দিতে আমি পা দেবো, তোমার জন্য আমার জীবন বাজি যেহেতু বলছি। তো আমি একাই যাই সাহস নিয়ে। তো ও বলে আমি আসতেছি, মানে আমাকে লেট করাইতেছে, আমি আসতে। ও এটাও বলে না যে ওর সাথে লোক আছে, ও শুধু বলছে আমার সাথে ছোট কাকু আছে। ওর ছোট চাচুর একটা প্ল্যান কি ছিল, আপনি ওকে নিয়ে কোথায় যাবেন? ওকে আমি তখন প্ল্যান ছিল যে ওরে নিয়ে আমি আমার বাসায় যাব। মানে আপনার নিজেদের বাড়িতে হ্যাঁ যাবেন? নিজের বাড়িতে যাব। গিয়ে কি বলবেন, কিভাবে রিপ্রেজেন্ট করবেন? গিয়ে রিপ্রেজেন্ট করবো যে ওর প্রবলেম আছে, ও থাকবে এখানে। আমার বাবা বলছিল যে ওর যত প্রবলেম আমাদের এখানে থাকুক। আচ্ছা, আমার সম্পর্ক যেটা সেটা সে জানতো না। আচ্ছা, ওকে, তারপর? তো আমি যাই, তো যে দেখি কি ওর ছোট চাচু, ওর ছোট ভাই, ওর ছোট চাচুর এক ফ্রেন্ড আর ড্রাইভার, গাড়ি ড্রাইভার আসে। তো আমি একটা রেস্টুরেন্টে ওয়েট করি, তারা আমার রেস্টুরেন্ট থেকে নিচে ফোন দিয়ে নিয়ে যায়। তো তখন বলতেছে যে তোমার ফোনে সিম ট্র্যাক করছি, সবকিছু জানি, তোমার সাথে ওর শারীরিক সম্পর্ক, ওরে তোমার বিয়ে করতে হবে এখন। আমি না, এখন তো আমি বিয়ে করবো না। ওর সাথে আমার কথা ছিল আমি বাইরে যাব, ওরে নিয়ে যাব, তারপর আমাদের বিয়ে সাথে যা হওয়ার হবে। তো ও বলে কি আমি এখন আত্মহত্যা করবো। ও বলে আমি আত্মহত্যা করব। ওই যে ওর বাবার, ওর চাচুর যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ড মিথ্যা পরিচয় দেয় সে র্যাবের অফিসার। তাই আমি বলে আপনার কার্ড দেখেন, কার্ড বাসায় রেখে আসছি, আমি বিসিএস ক্যাডার। আত্মহত্যা করবেন কেন, এরকম চিন্তা ভাবনা কেন হলো যে ও ব্যবস্থা করতে পারছে না সে কারণে? তাহলে তো ও আমার ধোকা দিল এরকম মনে হচ্ছে তখন, এইরকমই মনে হচ্ছিল। আচ্ছা, ওকে মুন্না, তারপর? ওর বাসায় যাই, ওর বাসা ও কি করে গাড়ি বলে কি এখানে কয়েকটা সিগনেচার দেবো, স্টাম্প। না আমি খালি স্টাম্পে সিগনেচার দেবো না, কি লিখবেন লেখেন। এটা কি মানে ও বলছে নাকি ওর সঙ্গে? ওই যে চাচু বলছে, হ্যাঁ, যে র্যাবের পরিচয় দিল, মিথ্যা পরিচয়। হ্যাঁ হ্যাঁ, তো ও বলতেছে যে এখানে, তারা আমি বলি ঠিক আছে বিয়ে করবো চলেন, এখন রাজি হয় না, যে ঠিক আছে আগে বাসায় চলো তারপর বিয়ের ব্যবস্থা করবো। বাসায় চলো বলে গাড়িতে বসে আগে এখানে সিগনেচার দাও, আমরা বিয়ের কাগজের ব্যবস্থা করি। তা আমি গাড়িতে বসা মতো তারা, ও আমার সাথে ফট করে ঢুকে যায় আমার সাথে গাড়িতে। ডান পাশে দিয়ে চাচ্ছু ঢুকে, বাম পাশে আমার ধাক্কা দিয়ে ভিতরে ঢুকায়। আচ্ছা, তো ঢুকানোর পর বাসায় নিয়ে যায় ওদের বাসায়। আমি তো চিনি, একবার যে আসছি, যাওয়ার পর দেখি ওর যে রুমে ঢুকছি, ওর ছোট কাকুর রুমে, ওইখানে ওর বাবা বসা, ওর ভাই ছিল, পরে ওর মা আসে, ছোট চাচি আসে, সবাই আসে, ফ্যামিলি তবে কাজই থাকে। তারপর একজন লোক থাকে আউট পার্সন, আমার সাথে কিছু ছবি তুলে, তারপর কয়েকটা স্টেনের সিগনেচার নেয় ওর আমার দুজনেরই। ফট করে ওই লোকটা বলতেছে, যেটা ওর চাচু ফ্রেন্ড, যে এই ছেলে এই মেয়েদের সুখী হবে না, বা এই মেয়ে ছেলেদের সুখী হবে না, কারণ তাদের মাঝে এখনো ভুল বোঝাবুঝি আছে। বিকজ ও যেটা চাচ্ছে সেটা আপনি করছেন না, আপনি যেটা চাচ্ছেন সেটা ও করছে না। এক পর্যায়ে ওর গালে ওর ছোট ভাই 3-4টা থাপ্পড় মারে। ওর ভাই যেটা বাবু, ওর ছোট মেজো ভাই, ও
ওরা 3-4টা থাপ্পড় মানে আমি বসে বসে দেখতেছি। ও সবাই চলে গেল, আমি খাটে কোনায় বসা। তো ওর ছোট ভাই যেটা তারেক, ও আসে, তো ও এসে কথা বলতেছে। এক পর্যায়ে বাবা বলতেছে যে এটা হয়ই না। তো এক পর্যায়ে ওর গায়ে হাত, আমার গায়ে হাত তোলে। আর দুই ভাই হাত তোলার পর ওনারা ওইখানে এটা ম্যানেজ করার পর আমাকে একটা স্ট্যাম্প কাগজ দেওয়া হয়। এখানে লিখতে বলে যে ওরে নিয়ে আমি ধরা পড়ছি কোথাও, আমি ওরে নিয়ে পার্কে ঘুরতেছি, আমাদের র্যাবে ধরছে, ওর বাবা ধরে আনছে, মানে অনেক আজে বাজে যত কথা লিখানো যায় আমাকে দিয়ে লিখে। রাত্রে 12:30 মেবি 11:30-12টার দিকে আমাকে আমার পকেটে যেগুলো ছিল, যেমন এটিএম কার্ড ছিল, টাকা ছিল, টাকাগুলো রাইখা দেয়। তো আমি ওদের বাসায় রিটার্ন যাওয়া হয়, আমার গাড়ি নিয়ে যাওয়া হয়। তো আমার যে মারধর করে আমার শার্টটা ছিঁড়ে ফেলে। তো আমি এখন ছিঁড়া জামা তারা অনেক দিতেছে, আমি বলি না আমি ছিঁড়া শার্ট পরে বাসায় চলে যাবো। তো আমি বাসায় চলে আসি। এর মাঝে আমার মাকে ফোন ওরা কি চাচ্ছিল যে আপনি বিয়েটা না করেন? না করি। আর ও কি চাচ্ছিল? ও চাচ্ছিল বিয়েটা করো। ও চাচ্ছিল আমি যেন ভালো মতো বাসায় আসি। ও অনেক পায়ে হাতে ধরে যে মুন্না যাক। ও তখন আমার ভুল বুঝে বলতেছে যে আমি ভুল করছি, আমার মাফ করে দাও, ওর মতো ছেলের আমি চিনতে ভুল করছি, এই সেই কথা বলে। তো আমারও খুব রাগ হয়ে যায়, যার জন্য এত কিছু করলাম সেই কথা বলতেছে যে আমি তোরে বিয়ে করবো না, আমি বাসায় চলে যাবো। মানে এটা ওর বাবা মায়ের পা ধরে ও বলছে যে ওর না, মতো পা ধরে না, ও ছোট কাকির কাছে বলতেছে। তখন আমি ওর ছোট কাকা এক রুমে। আপনি কথাগুলো কেন বলছিলেন যে ওর মতো ছেলেকে চিনতে ভুল করেছেন? ছোট চাচা বলছে ও নিয়ে আমারে বাইরে বিক্রি করে দেব, ও রাখার মতো ছেলে না। এই জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। সো এটা নিয়ে আপনি যে জন্য সরি বললেন আপনার বাবা মাকে যে না আসলে কাজটা ঠিক করিনি, আমাকে বলেন। তারপর আমার বাবা মাকে তো তারা ফোন দিচ্ছে, বাবা মা রাজি হচ্ছে না। বাবা মা শুধু বলতেছে, আমার ফোন দিচ্ছে যে তুমি কোথায়, বলে আমি সম্পদের বাসায়, আমার নিয়ে আসছে উঠে। তারা কালীগঞ্জ থেকে যায়, যাওয়ার পর কাঁচপুর ব্রিজের ঢালে থাকে, ওদের বাসায় আসতে চাইতেছে। আমি বলি কোনো মতে এখানে আসা যাবে না, কারণ জানি এখানে গেলে একটা বড় ধরনের গ্যাদারিং সৃষ্টি হবে। তাই আমি তাদের আর আনি না। আমি যাই, যাওয়ার পরে আমার রাত্রে 1:30টার সময় ওর ছোট চাচু আর ওই যে চাচু ফ্রেন্ড আমাকে কাঁচপুর ব্রিজে কোনায় নামাই দিয়ে যায়। তো আমার শার্ট তখন পুরোই ছিঁড়া। তো বাবা মা বলতেছে যে এখন আমি তোর কিভাবে নেই এই ছিঁড়া। তাই কোনো মতো একটা গেঞ্জি একটা রাস্তা থেকে কিনে আমি ওটা পরেই ওদের যে থানা, রূপগঞ্জ থানা, ওই রূপগঞ্জ থানা যাই। ওখানে বলতেছে যে এখানে কেস তোমার উঠে আনছি কোথা থেকে। তো আমি একটু মিথ্যা বলে যে আমার শনিয়াকা থেকে উঠে আনছে। তো বলতেছে শনিয়াকা থানা কোথায়, আমি বলছি যে মেবি কদমতলী। তো কদমতলীতে আবার আসি রূপগঞ্জ থানা থেকে। তো কদমতলী বলতেছি এটা কোন পাশে থেকে, এই পাশে, এই পারে না ওই পারে। আমি শুনি একটু ওই পার, তাহলে যাত্রাবি থানা। তো যাত্রাবি থানায় রাত্রে কিন্তু যেতেছি, বলতেছে এখন হবে না, সকালে আসেন। পরের দিন সকালে যাই, তো বলতেছে এটা এখানে হবে না, কোথায় নিয়ে মারছে, ভুলতাগাঁও নিয়ে মারছে। থানা কি রূপগঞ্জ, আবার রূপগঞ্জ থানায় যান। মানে আমি একটা হেজিটেশনে ভুগতেছি। তা আমি আম্মুকে নিয়ে আবার রূপগঞ্জ থানায় যাই। তো ওইখান থানা ওসির সাথে কথা বলে বলতেছে যে দেখেন এটা মিলি কেস, তো আপনি এটা একটা কাজ করেন, ওসি অবনি আমার পরিচিত, আপনি যাত্রাবি থানায় যান। তো উনি ফোন দিয়ে বলে আমি যাত্রাবি থানায় চলে আসি। ওকে, আসার পরে কথা বলার পরে উনি বলতেছে এটা কোর্টে থেকে কেসটা করা বেটার, যেহেতু আপনাদের উকিল টুকিল আছে পার্সোনাল। তো আমি এর মাঝে কি হয়, যখন আমি রূপগঞ্জ থানায় রওনা দেই, ও হঠাৎ করে ফোন দেয় বলে কি চিন্তা করলেন। আমি বলি কি চিন্তা করলাম মানে, তোমরা তো যা করলা ভালোই করলা, আমি তো খুশি তোমরা যা করছো, তুমি এখন তোমার বাবা মার কাছে থাকো, বইখানে ফিরে যাও, এটা তোমার ব্যাপার, আমি যতটুকু করছি আমার আর সম্ভব না। পরে বলতেছে যে আমি আপনার নামে নারী নির্যাতন মামলায় কেস করবো। আমি কি করো, সমস্যা নেই, যা খুশি করতে পারো, তুমি করতে পারলে আমারও ঠেকানোর ক্ষমতা আছে। এই কথা বলার পরে আমি চলে আসি আম্মুর সাথে। আম্মু তখন রাগাইতেছে যে কেন আবার এই মেয়ের সাথে কথা বলতেছিস, তোর এত বড় ক্ষতি করতে। আমার আব্বু আমার একটা সান্ত্বনা দিল কি যাওয়ার হয়ে গেছে, তুমি মাথা ঠান্ডা রাখো, আমাকে বলতেছে। তখন আবার কোর্ট বন্ধ হয়ে যাবে, রোজার ঈদ হইল না। তা এর মাঝে পরের দিন ও আবার ফোন দিয়ে বলতেছে আমি বাথরুমে দাঁড়ায় তোমার সাথে কথা বলতেছি, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার 2টা কথা শোনো। আমি বলি ঠিক আছে বলো। আমি মাপ চাই, এই কাজ আমার দেওয়া হয় না, আব্বু এরকম বলছে, আম্মু এখানে এসে এরকম পল্টি দিছে। তাই বলে এখন কি করতে চাও, এখন আমি তোমারই চাই। তো আমার মনটা না কিরকম জানি ঘুরে গেল যে যারা আমি এত ভালোবাসি সে অনেক থাক না করুক, ওর জন্য তো আমার জীবন বাজি রাখছি আমি। তো কথা বলি, কন্টিনিউ কথা বলি। ওর ফ্যামিলি থেকে তখন জানে যে ও ফোন ইউজ করে। তখন আপনার শ্বশুর বাড়ির লোকজন কি জেনে গেল এই ছেলেটা সম্পর্কে? হ্যাঁ, পুরোপুরি জেনে গেছে, সবাই জানে। আচ্ছা, তো জানে। তো জানার পরে তা আমি ওর সাথে কথা বলতে থাকি। তো আমাদের প্ল্যান হয় কি যে আমরা ভাইয়া চলে যাব দূরে কোথাও, আর আসবো না। কিভাবে, আমার যে ক্যাশ ক্যাপিটাল ছিল আর ওর যে 90,000 টাকা ছিল সেটা ওর অ্যাকাউন্টে ছিল। তাই আমরা যাব হচ্ছে ঈদের 2 দিন পরে, ঠিক আছে। তো আমরা যাইতে পারি না, আমি কেস করি ওর বাবার নামে ওই কোর্টে। তো 2 দিন লেট হয় আর যাওয়া হয় না। আমরা মেবি 22 তারিখ না কেস করেন। মানে কিসের কেস করেন? আমি আমার অপহরণ মামলা কেস করি। কাকে অপহরণ করেছে? আমাকে। আচ্ছা, কেস করলেন, তারপর কেস করার পরে তো এটা কোর্টে থেকেই আর আমার দেওয়া হয় নাই, তো প্রেজেন্ট দেওয়া হয় নাই। তো আমি কি করি, ওকে নিয়ে 22 তারিখ আমার কোর্টে প্রেজেন্ট দিয়ে আমি বলি কি আম্মু আমি তো ফ্রেন্ডের বাসায় বেড়াইতে যাবো। কই যাবি? রাজশাহী যাবো। তা আমি আমার সাথে বিকেস টিকেস জামা কাপড় সব নিয়ে আসছি। তা আম্মু মনে করছে সত্যি হয়তো ছেলে খারাপ লাগতেছে ঈদের সময়, আমি বলি সব ফ্রেন্ড যেতেছে তা আমিও যাবো। তো ওরাও বলছে আমি ফোন দিলে তুমি বাসা থেকে বেরোয় আসতে পারবা? কয় হ্যাঁ আমার হেল্প করবে, আমি পলায় চলে আসতে পারবো। তো ও লুকে চলে আসে, আমিও যাই। তা আমরা কমলাপুর ফার্স্ট মিট করি। জি। এর মাঝে ওর ছোট ভাই যেটা মেজো ভাই আমাকে ফোন দেয়, ও
ওর দুনো ভাই ছোট, যেটা মেজর সেটা ফোন দেয় যে ভাই আমার বোন তো বাসা থেকে বের হয়ে গেছে আপনার সাথে। তা আমি বলি আমার সাথে মানে আমি কি নিয়ে আসছি বাসা থেকে? ওকে, তো ওর সাথে আমি মিট, ওইখান থেকে আমরা ওই দিনই চিটাং চলে যাই। চিরং চলে যান। হ্যাঁ, ব্যাংকে থেকে 1 লাখ টাকা তুলে আমরা চিটাং চলে যাই। তো চিটাং চলে যাওয়ার পর চিটাং আমরা ভাড়া থাকি অবকাশ হোটেলে ভাড়া থাকার পর আমরা কতদিন থাকি। তো এর মাঝে কি হয়, আমরা প্রতিদিনে আসি ঢাকা, একদিন পর পর ঢাকা আসতে হয়। ওই যে আমার কোর্টে প্রেজেন্ট আছে, তো আসার পরে আমরা এরকম ভাবে চলতে থাকি। আমি অন্য এক ভাইয়ের মাধ্যমে আমার রিলেটিভই যে আমার একটা বাসা ঠিক করে দাও, আমার তো হোটেলের টাকা খরচ হয়ে যেতেছে। তো খরচ হয়ে যেতেছে তখন আপনারা বিয়ে শাদী করেননি? না, তখন আমরা বিয়ে শাদী করি নাই। আচ্ছা, তো আমাদের একটা বাসা ঠিক করে দেয়, তো ওই বাসায় আমরা থাকি, থাকা থেকে চলতেছে। সেপ্টেম্বর 1 তারিখ আমরা রুমটা চেঞ্জ করি। 2015 সালে সেপ্টেম্বর 1 হ্যাঁ, তারিখে। পাশের রুমে চলে আসি। চলে আসার পর হঠাৎ করে বিকালে আমার মার ফোন আমার মোবাইলে, ফোন দিয়ে আমাকে খুব বকাবকি করতেছে যে ওই মেয়েরে পাঠা, ওই মেয়ের জন্য আমি শনি একটা আটকে আছি। ওই মেয়ের জন্য শনি আক্রাসে আটকে আছে। আচ্ছা, ওই যে আমার জিনিসপত্র রেখে আসছি না, ওটা আনতে গেছে পরেই ওর আগের হাজবেন্ড এটা আটকায় দিছে। তো এখানে অন্যরকম। তো আমি বলি যে এখন যদি আমি যাই তাহলে আমার নামে তারা কেস দিতে হচ্ছে যে আমি 10 ভরি স্বর্ণ আনছি, 5 লাখ টাকা চুরি করে নিয়ে আসছি। কেস দিয়ে দিয়েছে অলরেডি? অলরেডি কেস দিতেছে। আচ্ছা, যদি আমি প্রেজেন্ট না থাকি ওইখানে। তো ও বলতেছে তুমি না, আমি যাই, আমি গেলে কিছুই হবে না। ওর বাবা কি করছে, ওর বাবা আবার আমার নামে অপহরণ মামলা দিয়ে রাখছে। আমি ওরে বাড়ি উঠান থেকে উঠাই নিয়ে আসছি। তা আমার আম্মুর তো আটকায় রাখছে, আমি আমার আম্মুকে ছুটানোর জন্য ওরে পাঠাই। ওরে যখন পাঠাই, ও যখন সাক্ষী দেয় তখন সবকিছু ক্লোজ। তখন ওর বাবাও আসে, সে ওই যে রূপগঞ্জ থানায় যে অপহরণ মামলাটা দেয় আমার নামে, কোর্টে থেকে ওই কাগজ নিয়ে এসে শো করে বিদায় ওরে আটকায় দেয়। তো ও ওর বাবা রূপগঞ্জ থানায় যায়, সেই রাত্রে যায়। তো আমার আম্মুকে ছেড়ে দেয়, মা কত সহ আমার আম্মু চলে আসে। তা আমি এদিকে কান্নাকাটি করতেছি আমার বউয়ের জন্য, ওই জন্য কান্নাকাটি করতেছি। তো ওরে ফোন দেখ, বলে তুমি কোনো টেনশন করে না, আমি কালকে সকালে তোমার কাছে থাকবোই। থানায় যায়, থানায় যাওয়ার 1 রাত্র থাকে, তারা ছাড়তেছে না। তারা বলছিল, তার বাবার বুঝতেছিল যে মেয়ে আসলে, মেয়ে সিগনেচার দিলে আমরা ছেড়ে দেবো, আপনি পাইলে। এটা কোর্টে কেস করা হয়ে গেছে, সো ওরে নিতে হলে কোর্টে থেকে নিতে হবে। পরের দিন 4 রাত্র কথা বলি আমরা মোবাইলে। পরের দিন ওকে কোর্ট থেকে জামিন করে নেওয়া হয়। তো জামিন করে নেওয়ার পর 14 দিন পরও আমার কাছে চলে আসে। তো আসার পরে আমি 15 সেপ্টেম্বর 2015 আমরা বিয়ে করে ফেলি কোর্টে থেকে। কোর্টে গিয়ে বিয়ে করে ফেললেন? বিয়ে করে ফেলি। কত সালের কত তারিখটা বললেন? 15 সেপ্টেম্বর 2015। এটা কি মানে আপনারা দুজনের সিদ্ধান্তই করেন হ্যাঁ, নাকি দুজনের ফ্যামিলির মতামত সিদ্ধান্তে। ছিল এখানে? দুজনের সিদ্ধান্তে। দুজনের সিদ্ধান্তে। ডিভোর্সটা পাঠিয়ে দিয়ে তারপরে বিয়ে হ্যাঁ, করলেন? ডিভোর্স না, আমরা যখন বিয়ে করি তার 1 সপ্তাহ আগে ওর পূর্বে হাজবেন্ড বিয়ে করে। কি ছিল কাহিনীটা একটু শুনি, আপনার কাছ থেকে শুনি। আপনি জানেন বিষয়টা? হ্যাঁ, আমি জানি। কি ছিল? আমি যখন 14 দিন বাড়িতে থাকার পরে ও যেখানে থাকতো ওখানে আসি। আসার পরে ও বলতেছে এখন বিয়ে না করলে এটা কি রকম হয়। এতদিন ঘুরে তাহলে এখন বিয়ে কিসের জন্য করব, এভাবেই থাকবো। তুমি যে রকম চাইছো, আমি এতদিন চাইছি বিয়ে করতে, তুমি করতে চাও না, তাহলে বিয়ে করবো না। আলাদা না সম্পা এটা হয় না। তাহলে চলো করে আমরা জজ কোর্টে গিয়ে বিয়ে করি। এর 15 দিন আগে আমার হাজবেন্ড বিয়ে করে। আচ্ছা, কাকে বিয়ে করে? অন্য এক মেয়ে, নাম নিপা। ওকে, ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল? আপনি জানেন না? না, আমি জানি না। ঠিক আছে, বলুন, আপনি বলুন। তারপর বিয়ে তারপর করলেন? আমরা বিয়ে করি। বিয়ে করার আগে বাবা মার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? না, আমি তো একাই থাকি তখন, কিন্তু আমার ফ্যামিলির সাথে কোনো রকম যোগাযোগ নাই। আপনার ফ্যামিলি কি জানতো সেই সময়টা? তিনি বন্ধুর বাসায় আছেন? না, তাহলে? আমার ফ্যামিলি জানতো ও আমার সাথে আছে। যখন আমরা চিটাং থেকে চলে আসি তখন আমার বাবা আমাকে ফোন দেয় যে বাসায় আসো, আমার মান সম্মান চলে যেতেছে, তুমি নাকি কোন মেয়ের বিয়ে করে ফেলছো। তখন কিন্তু টোটাল আমি কোনো বিয়েই করিনি। কিন্তু ওই মেয়েটার সঙ্গে আপনি থাকেন? হ্যাঁ, ওর সাথে আমি তখন সম্পার থাকি। সঙ্গে থাকেন? জি, সম্পার সাথে আমি কোথায় তখন থাকতেন থাকি। সেই সময়টাতে? কেরানীগঞ্জ থাকি। কেরানীগঞ্জই থাকতেন? হ্যাঁ, আলাদা বাসায় থাকি। আলাদা বাসায় ভাড়া নিছি, হাজবেন্ড ওয়াইফ বলে। হাজবেন্ড ওয়াইফ বলে বাসা নিয়েছেন? আমাদের অন্য ফ্যামিলিগত আত্মীয় মাধ্যমে নিয়ে আমরা বাসাটা। আচ্ছা। তারা জানে আমরা ফ্যামিলিগত হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, তো এখানে থাকি কেরানীগঞ্জে। থাকার পর আমি বাসায় যাই, ওরে রেখে আমি বাসায় যাই, বলি তুমি থাকো, তোমার যত খরচ লাগে আমি দেবো। আমি বাসায় যাই, পরের দিন ওরে রেখে আমি চলে যাই। আচ্ছা। তো বাবা আমার জন্য, আমি আবার কক্সবাজার ছিলাম, যে তোর সাথে শুটকি টুটকি অনেক কিছু নিয়ে যাই। তো এগুলো নেওয়ার পর বাবা বলছে যে আমার ছেলে কক্সবাজার থেকে ঘুরে আসছে। তো আমার যে রিলেটিভ, সে কিন্তু আমার পাশের বাড়ি, সে জানতো আমি বিয়ে করছি। সে ছড়াইতেছে এলাকার মধ্যে যে আমি বিয়ে করছি এসে। তো আমার বাবা একদিন হঠাৎ করে ওরা আমি রেখা যাই, তো এরকম আসা যাওয়া থাকলে সবাই সন্দেহ করে। তো আমার বাইক ছিল পালসার, তো আমি বাইক নিয়ে শুধু আসা যাওয়া তোমার কাছে। তো আমার বাবা বলতেছে ও তো বাইক সহজেই নেয় না, এত কেন নিতেছে। তো আমি পরে বাসায় আসার পরে আমার বাবা আমার আটকায় ফেলছে। আম্মু বলতেছে ওই মেয়ে কই, ও জানে। ওর বাবা আমার আম্মুর সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতেছে যে আপনার ছেলে এই কাজটা করছে, আপনার ছেলের বলেন আমার মেয়ের বিয়ে করে দিতে, কোথায় আছে কি হয়েছে। তখন আপনারা বিয়ে শাদী করেননি? না, তখন ওর বিয়ে শাদী না। তো বিয়ে শাদীটা পরে বলি। তো আমার বাবা আমাকে থাপ্পড় দেয় একটা, ওই ফার্স্ট, ওর জন্য আমি লাইফে ফার্স্ট থাপ্পড় খেয়ে বাবার হাতে। তা বাবা আমার রুমে একটা তালা রুমে লক করে, মেন দরজা লক করে চলে যেত। আমার ছোট ভাই যখন পরে আসে, বেশ থেকে পরে আসে, আমার আম্মু ওই লকটা খুইলা রুমে ঢুকে। আম্মু যেভাবে রুমে ঢুকে আমি পিছন দিয়ে বের হয়ে যাই। বের হয়ে আইসা দেখি ম্যাডাম নাই, মানে সম্পা নাই। সম্পা চলে যায় ওর খালার বাসায়। তো আমি অক্টোবরের 22 তারিখ, মেবি 25 তারিখে কুরবানি ধুইছে, 22 তারিখে আমি ফোন দেয় আমার বাবা আমারে
সেপ্টেম্বরের 22 তারিখ ফোন দেয় যে তুমি কই আব্বু? আমি কি আব্বু আমি আমার মতো ভালো আছি, আমি কথা বলতে চাইনি, ওর জন্য আমার কথা বলা জোর করে যে বাবার সাথে কথা বলো। তো বলতেছে বাসায় আসো, যাওয়ার হয়েছে তুমি বাসায় আসো। তখনও বাবা জানে না যে ও আমার সাথে, কিন্তু আমি বিয়ে কিন্তু কমপ্লিট করে ফেলছি। তো ও সান্ত্বনা দিতেছে, দেখো ঈদের সময় তোমার বাবা স্ট্রোকের রোগী, এর আগে 2 স্ট্রোক করছে, তুমি যদি এখন না যাও, যদি স্ট্রোক করে সারা জীবন আমাকে দোষারোপ করবো। তাই বলি ঠিক আছে তুমি, আমি থাকতে পারবো। আমি ঠিক আছে আমি বাসায় যাই, প্রতিদিন আসবো তোমার কাছে 2 টাইম। তা আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পর আমার বাবা গরু ব্যবসা করবে, তা আমি ওই জন্য হাটে যাই, যা চলাফেরা করে। তো তখন আমার মার সাথে আমার রকম টোটালি কোনো কথা হয় না, সে কথা তার মতো চলে, আমি আমার মতো চলে, জাস্ট আমার ফ্যামিলি মতো আমার বাবার সাথে আমি কথা বলি। ও হঠাৎ করে বলতেছে যে ব্যাপারটা সবাই জানানো দরকার, যেহেতু জানাজানি হয়েছেই। তখনও বিয়ে করেননি? করছি। তো তখন বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মানে আমার বড় বিয়ের বাবা, পরের ঘটনা? হ্যাঁ বিয়ের পরে ঘটনা। তো জানানো দরকার বলতে, তো আমি বলি তুমি কি বলতে চাও, যে বড় চাচু যেহেতু আসছে, আমি বড় বাবা বলি তুমি বড় বাবারে জানাও। আমি কি এটা আমার দ্বারা সম্ভব না, তুমি জানাও। মানে আপনার ফ্যামিলি যেটা ধরে নিয়েছিল যে আপনারা দুজন একসঙ্গে থাকেন, একসঙ্গে থাকি, কিন্তু বিয়ে শাদী করেননি এখন পর্যন্ত। এরকম কিছু একটা, যেহেতু আপনাদের কাছ থেকে এখনো কোনো নিউজ যায়নি, জানি। এবং আপনার ফ্যামিলিকেও আপনি জানাননি বিয়ে শাদীর ব্যাপারে? টোটালি বিয়ে করেছেন কিন্তু কেউ কাউকে জানাননি? জানাইনি। আচ্ছা, আপনি বিয়ে করলেন কেন ওকে? ওরে আমি অনেক ভালোবাসি। তো আগে কেন করেননি? আগে কই না, আগে তো এরকম পরিস্থিতি ছিল না। সেটাই বলেন। তারপর? তো পরে আমি ওকে রাইখা আব্বু ফোন দিচ্ছি, ও আব্বুকে ফোন দিল যে বড় বাবা আসসালামু আলাইকুম, বাবার সাথে কথা হয়, বাবা খুব খুশি হয় যে এটা হতেই পারে, ডিফিকাল্ট 3 বছর বা যেটা ছিল, ও যদি মানতে পারে আমাদের কোনো প্রবলেম নেই। তো সে বলে ঠিক আছে দেখা করবে ওর সাথে দেখা করবে। পরের দিন দেখা করে কি করে ও কি করে বাবার আমার বাসায় নিয়ে আসে, বাবা আমার না দেখে যাবে না, যে আমার ছেলের বড় বাবা বলতেছে আমার ছেলের আমি দেখাই যাবো। বড় বাবাটা কেমন? বাবার বড় বড় ভাই? ভাই। উনি কোথায় ছিলেন? সৌদি থাকে। উনি আসছিলেন এর মাঝখানে? হ্যাঁ এখনো আছে, শনিবার চলে যাবে। ওকে। তো পরে ওর সাথে কথা দেখে তখন সে বলতেছে যে আমি বউ আমার খুবই পছন্দ, আমি বাড়িতে উঠাবোই, যেভাবে হোক আমি উঠাবো। তো বাবারে বললাম বাবা আমি তো ড্রাইভিং শিখতে চাইতেছি, আমি অন্য কোনো দেশে বিদেশ যাবো, কোথাও যাওয়া লাগবো না, আমার গাড়ি তো পরে চালায়, তুই কই যাবি, আমাদের নিজের ব্যবসা থাকতে, তুই আমার ব্যবসায় করবি, গিয়ে গাড়ি চালাবি, তোর নিজস্ব গাড়ি আমি দিব, তুই গাড়ি চালাবি, জাস্ট আমার পার ডে কালেকশন গুলো উঠাই দিবি, তোর কত টাকা লাগবে আমি দিব। তো বাবার কথা মতো আমরা একটা ভরসা পাই, তো বাবাও কিছু টাকা দিয়ে যায় হাত, তখন তো আমি কিছুই করি না, ক্যাশিয়ার বাবা হাত করে দিয়ে যায়। বাবা কি করে আমার কষ্ট, মানে আমি যেভাবে থাকি সে সহ্য করতে পারে নাই, তো এটা দেখে সহ্য করতে না পারে বাসায় যায় বইলা দিছে, কথা ছিল বলবে না। সন্ধ্যার সময় হঠাৎ করে ওর মোবাইলে ফোন দিছে, দিয়ে বলতেছে শম্পা তোমরা বাসায়? হ্যাঁ বাসায়। তো থাকো আমি আসতেছি। কে বলছে এটা? বড় বাবা বলতেছে। ওকে। তো আধা ঘন্টা পরে দেখে আমার মা, বড় চাচি, বড় আব্বু, আমার ছোট কাকা, আমার ছোট ভাই এবং কি চাচাতো ভাই, ওরা সবাই গেছে। আমার আম্মা আমার গেটের সামনে অজ্ঞান হয়ে যায়, গিয়ে অজ্ঞান হয়ে মাথা ফাইটা যায়। তো ও আবার ধরাধরি করে নিয়ে যায়, ওরা দেখে। তো আমার বড় বাবা বলতেছে যে আমি মনে হয় তোমার বাবার রাজি করাতে পারলাম না, কিন্তু এটা চিন্তা করো না, তোমাদের যত খরচ আছে আমি দেবো। তো এইভাবে চলতে থাকে কন্টিনিউ রিলেশন। তো বাবা মা ওইদিকে আসে, মা আসা যাওয়া করে, 15 দিনের মতো আসা যাওয়া করে। তো যখন ও কি করে আমরা ভালো মতো সংসার চালাচ্ছি, তা বাবা খরচ দিচ্ছে, আমরা চালাচ্ছি, বাট আমি জব খুঁজতেছি পাইতেছি না, বা যেখানে পাইতেছি আমার আম্মু হচ্ছে হকার্স থেকে নেত্রী আর থানা সভাপতি, তো যেখানে পাইতেছে আম্মু না করে দিতেছে। কাহিনীগঞ্জের মধ্যে যেখানে আমি পেতেছি সবাই বলতেছে যে তোমার আম্মুর উপরে তো আমরা কেউ কথা বলতে পারি না, সো এটা আমরা পারতেছি না। তো আমাদের এক ফুপা আছে, তো ফুপার মাধ্যমে আমি ফুপার বাসায় যাই, ফুপা একটা জবের ব্যবস্থা করে, ওটা আমি করতে পারি না। করতে না পারার কারণে ওর সাথে আমার একটু বলতেছে কি করবা, একটা কিছু করো, এইভাবে বৈশাখ খেলে তো হবে না, টাকাও শেষ হয়ে যেতেছে। তো ওর সাথে আমার 16 ডিসেম্বর বিকেলে ওর আম্মু ফোন দেয়, ওর পরিবার থেকে? হ্যাঁ, ওর পরিবার থেকে ফোন দেয় আমার শাশুড়ি আম্মা। ফোন দেওয়ার পরে আমি কথা বলি, যে বলতেছে যাওয়ার হয়ে গেছে আমরা মানি। তা আপনারা মানেন, তো এখন কিভাবে মানেন? আমি আসি তোমার সাথে দেখা করি, তোমার তো কি ঠিকানা বলো। তো ও বলতেছে যে না তুমি আইসো না, ওরা হলে এলাকার, ওরা তোমার পাইলে বান দিয়ে রাইখা দিব। তো বলছে আমি কি এটা কি সম্ভব, আপনি আমার বাসায় আসবেন? আমার আব্বু আম্মুর বাসায় যাবেন কেন? আমার বাসায় আসেন, রিক্স আমি, অন্তপক্ষে আমার সামনে দিয়ে কেউ কিছু করতে পারবে না। তো ওরা বলতেছে না তুমি এক কাজ করো, সম্পারে নিয়ে আসো। তাই আমি বলি সম্পারে নিয়ে আমার যাওয়া সম্ভব না, আমি সম্পারে বলবো। সম্পা বলতেছে যে না তুমি আমার বাবার সাথে যোগাযোগ রাখো না, কথা বলো না। তারপরে আমি কন্টিনিউ কথা বলতেছি। তো 16 ডিসেম্বর ওর মার সাথে আমার রাত্রে কথা হয় যে সম্পা যাবে, 2 দিন বেড়াবে, উনি সম্পার সাথে আসবে, বেড়াতে আমার সাথে আসবে। তো সম্পার সাথে আমার রাত্রে এক পর্যায়ে ছোটখাটো একটা ব্যাপারে ঝগড়া হয়, খুব তুমুল ঝগড়া, সারা রাত্রে ঝগড়া। আমি তখন আপনার বসে আছি, ও ঘুমাই গেছে, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আমি খাওয়া দাওয়া করে নেই, আমি তখন জীবন কাহিনী গল্প শুনতেছিলাম। আমি ভোর 5টার সময় ঘুমাই যাই, ও আমার পাশেই ছিল। আমি সকালে উঠে দেখি আমার বিছনার পাশে নাই, ও বাসায় চলে গেছে। তো আমি ব্যাগ ট্যাগ যা ছিল, ওর একটা জামা, 2টা না 3টা জামা কাপড় ছিল, আর বাকি সব মোবাইল থেকে দূরে যত টোটালি ওর জিনিস ছিল সব নিয়ে গেছে। ফোন দেই, ওয়েটিং টু ওয়েটিং, ও ফ্যামিলির সাথে কথা বলতেছে। এর মাঝে ওর মারা ফোন দেয় যে আন্টি সম্পার সাথে কি আপনার কথা হয়েছে? আম্মা বলে রেখে যে আম্মা আপনার সাথে কি সম্পর্ক কথা হয়েছে? না আমার সাথে সম্পর্ক কোনো কথা হয়নি, বাট তার সাথে কিন্তু তার যোগাযোগ হইতেছে, টোটালি যোগাযোগ হইতেছে।
তো হইতেছে আমি ওরে বললাম যে সম্পা তুমি কই, ও আমার ফোন তখন রিসিভ করছে একবার, আমি বলতেছে আমি বাসায় চলে যেতেছি, আমি আর আসবো না। আমি বলি দেখো ঝগড়াঝাটি হয়ে থাকে, আমি কি নিয়ে ঝগড়া হয়েছিল? ওর আম্মুকে নিয়ে। ওকে, ও বলছে কথা বলতে না, আমি কেন কথা বললাম, এটা নিয়ে একটু হাতাহাতি হয়েছিল। আচ্ছা, মানে গায়ে হাত তুলেছিলেন? গায়ে হাত, আমি 2টা থাপ্পড় দিছিলাম। তো এক পর্যায়ে পরে ও বলতেছে চলে গেল, তো আমি বলি ঠিক আছে মাপ চাই, তুমি আসো, আমরা নিজের বলে আসতেছি 10 মিনিট কথা বলে ফোন বন্ধ করে দেয়। বাট ও আর আসে না, 17 ডিসেম্বর চলে যায়, তো আর আসে না। আমি ওর বাবা মার কাছে ফোন দিই, তো অলরেডি সে বাসায় পৌঁছায় গেছে। তারপরে বাবা মার ফোন দিই, তারা রেসপন্সই করতেছে না, যে না ও আসে নাই, আমার মেয়েরে খুঁজে দাও, নাহলে তোমার নামে কেস করো। তা আমি আদারওয়াইজ, ও আবার আমি একটু রিলেটিভ, দুঃসম্পর্কের রিলেটিভ, আমি আমার মামাদের মাধ্যমে খবর নিয়ে সে বাড়িতে পৌঁছেছে। ওকে, আমরা এখানে একটা বিরতি নেব। আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। মুন্নার জীবনের গল্পে আমরা আছি এবং মুন্নার কাছে আমরা আবারও ফিরতে চাই। বইয়ের কথা যারা বারবার জিজ্ঞেস করছেন তাদের জন্য বলি, জীবনের গল্প হ্যালো 8920 9টি সেরা গল্প এবং একটি অপ্রকাশিত গল্প যেটি রেডিওতে প্রচার হয়নি, মোট 10টি গল্প নিয়ে জীবনের গল্প বইটি বাজারে এনেছে। এটা এনেছে বর্ণপ্রকাশ। আপনারা বইমেলায় বইটি আপাতত পাবেন না। প্রিয় শ্রোতা, আপনারা বইটি এখন থেকে পাচ্ছেন নীলক্ষেতের নাহার বুক হাউসে। আমি আবারও বলছি, যারা বইটি সংগ্রহ করতে চান তারা নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। বইটি ওখান থেকে বিক্রি করা হচ্ছে, আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করতে পারেন। নীলক্ষেতের নাহার বুক হাউস, ওখান থেকে আপনারা জীবনের গল্প বইয়ের দ্বিতীয় সংস্করণটি সংগ্রহ করতে পারবেন। আগামীকাল সকাল 10টায়, অর্থাৎ আজকে সকাল 10টায় বইটি ওপেন করা হচ্ছে। আমি ওখানে থাকবো, হরহামেশাই আমার সঙ্গে দেখা হয়ে যাবে আপনাদের সবার। আমি টাইম বলছি না, খুব শীঘ্রই আমরা একটা সবাই মিলে গেট টুগেদার করব এবং সেখানে আপনাদেরকে নির্দিষ্ট করে টাইম দিয়ে আমি আপনাদের সঙ্গে দেখা করব। কিন্তু আমি মাঝে মাঝে যাবো ওখানে, আপনার সঙ্গে চাইলে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আর দ্বিতীয় সংস্করণে আমরা চেষ্টা করেছি, প্রথম সংস্করণে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো বা বাক্যগত শব্দগত যে ভুলগুলো, যেগুলো অনেক সময় ডিফারেন্ট মিনিং দাঁড় করায়, সেগুলো থেকে বের হয়ে এসে এই বইটি প্রকাশ করার জন্য আশা করছি আপনারা সংগ্রহ করবেন। ওকে, 5 মিনিট পরে আমি আবারও ফিরছি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 5 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জীবনের গল্প বলার জন্য রয়েছে আজকে এখানে মুন্না এবং তার সঙ্গে যিনি এসছেন এখানে। ওনাদেরকে নিয়ে আমরা একটা ভিডিও ফুটেজ কিন্তু আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। হ্যাঁ মুন্না, তারপর? তো দেন আমি ওর সাথে যোগাযোগ করতে পারি না কোনো মতে। তোর বাবাকে ফোন দিয়ে, ওর বাবা বলতেছে কি ওদের আবার অটো রিক্সা আছে অনেকগুলা, একটা বড় জায়গায় ওদের অটো রিক্সা আছে। আমি রিক্সা হারাই গেছে, রিক্সা খুঁজতেছি রাতে 11:30, 3 দিন পরে ঘটনা। তাই আমি বলি আপনার মেয়ে পান না, আপনি রিক্সা খুঁজতেছেন মানে, এটা কি তোমার কাছে আমার কৈফত দিতে হইব? তাই আমি বলি আচ্ছা ঠিক আছে, কৈফত না দিলে না, আমি তো জানি মেয়ে বাসায় কি করতেছে না করতেছে, টোটালি পার ডে খবর আমার কাছে আসতেছে, তারা এটা আর জানে না। তো তারা নিয়ে খুব বেজলে 1 মাস পর্যন্ত সে বাসায় থাকে। 1 মাস বাসায় থাকার পরে ওই যে ওর বাবা কি করে, ওই যে ওর পূর্বের হাজবেন্ড যে বিয়ে করছিল তার সাথে ওই মেয়েটা ডিভোর্স করায়। ওকে, মানে দ্বিতীয় যে বিয়ে করেছিল নিপাকে, তার সঙ্গে ডিভোর্স করে। হ্যাঁ, এটা আমি খবর পাই আরেকজনের মাধ্যমে। তো ওর কাছে আমি অনেক টোটালি যোগাযোগ করার চেষ্টা করি, বাট আমি তো খবর নিতেছি ও বাসায় কি করতেছে, কোথায় যাইতেছে, কিভাবে করতেছে। ওর বাবা অনেক জায়গায় নিয়ে গেছে। তো আমি খবর পাইছি ও যেদিন শোনে একটা আসে, ওই দিন সকালে আমি ঘুমেছিলাম। ও যেদিন রাত্রে আসে, রাত্রে আমার কাছে ওর টোটালি। বাবা কেন ডিভোর্স করায় ওর আগের হাজবেন্ডের সাথে? ওর বাবা ওইখানে ওরে দিবেই, মানে এটার প্ল্যান বাবার? হ্যাঁ, বাবার প্ল্যান হচ্ছে আমার কাছে সে দিবে না। তো দিবে না, তো ও যেদিন শুনে একটা আসে, ওরে অনেক মাইধুর করে নিয়ে আসা হয়। শনি একটা কোথায় আসে? ওই আগের হাজবেন্ডের বাসায়, মানে আগের হাজবেন্ডের বাসায় আবারও নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, আবারও নিয়ে যাওয়া হয়। ওকে, তো ও যখন আসে, এই সময়টা থেকে আপনার সন্তানদের সাথে আপনার যোগাযোগ ছিল? হ্যাঁ আসছিল, মানে বিয়ে শাদী করার পরে, ওনাকে বিয়ে শাদী করার পরে যোগাযোগ করেছিল? তারা কি আমাদের বলেছে? বাড়িতে আসছিল। তো কি আমার বলেছে? বড় ছেলে বলছে তুমি মুন্না চাচুর সাথে চলে গেছো, কেন আসছো নানা বাড়িতে? আচ্ছা আচ্ছা, ওকে, মানে তারা ভালোভাবে নেয়নি জিনিসটা। হ্যাঁ বলুন, তারপর আমি যখন শুনি যে ও সোনিয়াকা আসছে, তা আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো। এটা কি করলো ও? আমার সাথে বাসরাত প্রমিস করছে যে আমি মরে যাব, বা আমি ওর এরকম প্রমিস করছি যে তুমি যদি কখনো সোনিয়াকা আসো আমার লাশের উপরে দাস দেব, মনে করো আমি মারা গেছি, ওকে, এরকম কথা বলি। তো ও বলছে ঠিক আছে। তো ওরে যেরকম নির্যাতন করে নিয়ে আসা হয়েছে, তো ও আসতে বাধ্য। আমি শুনছি, আমি তো টোটালি ওর খবর রাখতেছি। তা আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে ওর প্রতি গাইডনেস বাড়াইতেছে আরো বেশি, যে কি করে, কোথায় কি করতেছে, আমার আপডেট খবরটা দিবা। তো আমি আপডেট খবর পাই, ও আসে। আমি আমার বাসায় তখন, আমার বাসা থেকে আমার বড় চাচু ফোন দেয় যে কি করবো এখন, ও তো রিটার্ন চলে আসছে, তারা জানে। 1 মাস পরে বড় চাচু ফোন দেয়।
তাই আমি বলি দেখো আমার আমি চিন্তা করে সব জানাবো। তখনও আমি ওর আশায় ও আমার কাছে আসবেই, কারণ ও তো প্রমিস করছে আসবে, হয়তো 1 মাস 2 মাস ও আমার কাছে আসবেই। তো ও কি করে কিভাবে একটা মোবাইল ম্যানেজ করার পর আমি ঠিক পরের দিন আমার প্ল্যান ছিল আমি চিটাং চলে যাব, আমি একটা জবের ব্যবস্থা করে ফেলি টোটালি ভাবে আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, চিটাং অনেক ফ্রেন্ড। তো আমি পরের দিন ও ফোন দেয় বৃহস্পতিবার, আমার প্ল্যান ছিল আমি শুক্রবার দিন চলে আসবো চিটাং। তো ও ফোন দিয়ে বলতেছে কেমন আছেন, তা আমি কি আমার খবর নিয়ে লাভ কি, বাসায় যেহেতু গেছি এই জায়গায় যখন রিটার্নে গেছে আমার কাছে ডিভোর্স লেটারটা দেওয়া উচিত ছিল তোমার, আমি তো তোমার ডিভোর্স দিব না, মরে গেল না। তা আমি এখানে আসার মানে আমার তো এরকম ভাবে নির্যাতন করে নিয়ে আসা হয়েছে, বিয়েও পড়ানো হয়নি। তা আমি এখন কি করতে চাও, আমি এখান থেকে তোমার কাছে চলে আসছি। তো এখান তখন আপনি আগের হাজবেন্ডের ওখানেই ছিলেন? বাড়িতে। হ্যাঁ। তো এই অবস্থায় কি আপনার সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক হয়েছে? এরকম অবস্থা কিছুই হয় নাই। ওকে। আমি আমার শাশুড়ির সাথে ওদের দাদির সাথে শুইতাম, আর ও আরেক রুমে শুইতো 4 তলায়, আমরা 3 তলায় থাকতাম, উনি 4 তলায় থাকতেন। আমার সাথে আমার মা। উনি কি চাচ্ছিল যে আপনি তো ডিভোর্স দিয়ে দিয়েছেন ওকে, তারপর ওকে বিয়েও করেছেন? ওনার ইচ্ছা আমার জীবন একবারে বরবাদ করে রেখে দিব। ওনাকে এরপরও আপনাকে ফিরিয়ে নিয়ে বিয়ে করার চিন্তা ভাবনা করছিল উনি? না, তাহলে? এটা যদি আমাকে বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে তো আমার মুন্নাকে ডিভোর্স দেওয়াই নিত। হ্যাঁ, ওরকম কোনো কিছু ছিল না। ওই রকম কিছুই করে নাকি, সবাই কিন্তু জানতো রিলেশনটা। বা আমি আমার কাবিনের কাগজ আমার বাপ মার কাছে শো করছি, ওই জায়গায় তো ওই রকম চিন্তা ভাবনা থাকলে কইরেই নিত। ওই রকম চিন্তা ছিল না দেখে তো এইভাবে নিছে। বলুন তারপর আমি বলি যে দেখো তুমি যে কাজটা করছো, যাক তোমার এত সমস্যা যাই নাও, কিন্তু আমার ফ্যামিলিতে মোটামুটি কনভিন্স করে ফেলছিলাম। বাট এই সমস্যাটা এখন আমি কিভাবে কনভিন্স করবো, তোমার আনতে পারে একটা রিস্ক, আমার লাইফ তোমার একা ধরে চলতে হইব, এখন কিন্তু আমার আগে পিছিয়ে কেউ নাই। তো বলে ঠিক আছে আমরা দুজন যেভাবে পারি ম্যানেজ করে চলবো। তো ও কি করে কথা বলতে থাকে, আমরা কন্টিনিউ 1 সপ্তাহ কথা বলি। কথা বলার এক পর্যায়ে ও আমার কাছে 3 তারিখ এই যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ ও হঠাৎ করে, আমি সন্ধ্যার সময় ফোনে ওরে ট্রাই করতেছি, অফ হঠাৎ করে ঢুকে গেছে ওর ফোনে ফোন, ও মেবি মোবাইলটা অন করছে। তখন আমি বলতেছি তুমি কি আমাকে চাও, বলতেছে হ্যাঁ চাই, যদি চাও এখন তুমি কিভাবে ম্যানেজ করে আসবা ইটস ইউর ম্যাটার, বাট আজকের পর থেকে হয়তো তোমার সাথে আমার কখনোই কোনো কিছু যোগাযোগ বলো যাই বলো আমার পর তুমি পাবা না। ও বলতেছিল আমার কিন্তু তুমি পাইবা না যদি আজকে আমার না। তো ওর যে দাঁতের ক্যাপ, ও আসার সুযোগ পেয়েছে, ওর দাঁতের ক্যাপ ছিল, ক্যাপটা ডাক্তার দিয়ে খোলাইছে, যার কারণে ওইখানে ওরা এতটা গাইডলাইন্স করে নাই। ও যে ছিল যে কদিন 2-4-5 দিন যাই ছিল, ওরা কেচিকেট পর্যন্ত লাগানো রাখা থাকতো, এবং কি কোনো খাবারও দেওয়া হইতো না। তো ওর ফ্যামিলি যারা ছিল সবাই বাইরে চলে গেছিল বিধায় ওর কে যেন ছিল আমি জানি না, ওই সুযোগে ও চলে আসার পর আমি ওরে রিসিভ করার পর ও আসে। তা আমি বলে যাই যে এই পাগলামিটা কেন করলা, বাসায় গেলা আমাকে রেখে এই পাগলামিটা কেন করলা তুমি, কারণ আমি তো আর জানতাম না যে আমার বাবা আমার সাথে এরকম করবে। কথা ছিল বাসায় যাওয়ার ওর ছোট ভাই যেটা বাবু, ওর ফ্যামিলিগত ভাবে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওই মেয়েটার মাধ্যমে ও বাসায় গেছে, বাসায় যাওয়ার পর ওর বাবা বলছে হ্যাঁ আমাদের ব্যবস্থা করবে, মানাবে, নিয়ে ওর সাথে অন্যরকম কথা ঘোরা এক্সচেঞ্জ করে ফেলে। তো ও বলতেছে যে আব্বু আমার সাথে এমন করছে, আমি আর এই ফ্যামিলি চাই না। বা ওর মা যে কাজটা করছে আমার সাথে, ওর সাথে সেম ক্যাটাগরি কাজ করছে, ওকে 1 মাস অনেক মারধর করা হয়েছে, বাসা ফ্যামিলি তো মারধর। তো আমি আসার পরে ও আসার পরে আমার ফোনে অনেক ফোন আসে, আমি যেগুলো রিসিভ করি না। তো ওরা আমি একটা সিম কিনে দেই, তো ওই সিমে ওর হাজবেন্ড ফোন দেয়। তো হাজবেন্ড ফোন দেওয়ার পর ও বলতেছে যে আমি তো আপনার কাছে যাইনি, যেতে চাই, আপনি তো আমার জোর করে নিলেন। বা তো বলতেছে যে কেন আসলি তুই, তো ওর হাজবেন্ড যে টাকা দেওয়া হয়েছিল সেটা সে রিটার্ন দেয় নাই। তো ওই রিটার্ন না দেওয়ার কারণে সে এখনো বলতেছে যে তাহলে যখন চলে গেছিস ডিভোর্স পেপারটা এগেন পাঠাই দিস। তো পরে ও আবার কিছুদিন আগে ডিভোর্স পেপার এগেন পাঠায়, আদারওয়াইজ আমরা ভালো আছি। আবার ডিভোর্স পেপার পাঠালেন কাকে, আপনি আপনার হাজবেন্ডকে? এ নিয়ে মোট কয়বার ডিভোর্স পাঠালেন? 4 বার। তো এরপরে তো আপনি কি বিয়ে করেন, আবার ডিভোর্স পেপার কেন পাঠিয়েছেন? আগেরটাই পাঠাইছি, বলতেছে আগেরটা নাকি পায় নাই। ও আগেরটাই পাঠিয়েছেন, তাহলে 3 বার করেছেন ডিভোর্স, টোটাল 4 বার। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এরকম ভাবে কতদিন চলবে? আমার আপনি কি চিন্তা করেন ওকে নিয়ে, আপনি একটু বলেন তো। সব ছেড়ে তো আসলেন, ফিউচার ওকে নিয়ে সংসার করব। ফিউচার প্ল্যানটা কি থাকে না, একটা ভবিষ্যতে এটা করতে চাই ওটা করতে চাই। একটা তো হচ্ছে 13 বছরের যখন বিয়ে হয়েছিল তখন সংসারটাই বুঝতেন না, তারপরে স্টেপ বাই স্টেপ সবকিছু হলো, তখন দেখলেন যে এটা আপনার মনের মানুষ না, অনেক বেশি টর্চার হয়েছেন, তারপরে ওকে পেলেন, ওকে নিয়ে স্বপ্ন দেখছেন। তো এখন কি ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনাদের? একটা তো হচ্ছে ঝামেলা তো আছেই আপনার ফ্যামিলি, আপনার হাজবেন্ডের দিক থেকে, আগের হাজবেন্ডের দিক থেকে, ইভেন আপনার ফ্যামিলিও তেমন একটা সাপোর্ট করে বলে আমার মনে হয় না। তাহলে কি চিন্তা ভাবনা করছেন? আপনি নিজে তো কোনো কাজকর্ম করেন না বা জানেনও না, পরিপূর্ণভাবেই আপনি ওর উপর নির্ভর,
তাহলে ভবিষ্যৎ কি দেখেন আপনি এটার মধ্যে, সম্পর্কের মধ্যে একটা ভয় কাজ করে না যে সাধারণত ভয় আপনি- কাজ করে। আপনি তো কুমারী মেয়ে না, এবং এর মধ্যেই আপনাদের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম হয়ে গেছে, আপনি 1 মাস কোনো যোগাযোগ রাখেননি, আপনার বাবার বাড়িতে চলে গিয়েছেন, তো সংসার করতে গিয়ে ধরনের প্রবলেম হইতেই পারে ভবিষ্যতে। কি চিন্তা ভাবনা আপনার? জানেন কিছু ভবিষ্যতে কি হতে যাচ্ছে? যদি একে নিয়ে সংসার করা না হয় কি করবেন, চিন্তা ভাবনা আছে কোনো? না, কোনো চিন্তা ভাবনা নাই। ওকে নিয়ে সংসার করবো, অন্য আর কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, আপনার প্ল্যানটাকে একটু শুনি। ওকে তো ফ্যামিলি মানেনি এখন পর্যন্ত, কি করবেন আপনি? আই হোপ আমার ফ্যামিলি মানবে, বিকজ আমি আমার ফ্যামিলির বড় ছেলে। আজকে মানতেছে না, কিছুদিন পর অবশ্যই মানবে। আমি ওরে আমার লাইফ থাকতে কখনো ছাড়বো না। কতদিন হলো আপনাদের প্রেমের সম্পর্ক এবং সংসার সবকিছু মিলিয়ে? প্রেমের সম্পর্ক ওকে তো অনেক আগে থেকে লাইক করি। প্রেমের সম্পর্ক জুলাই থেকে এই পর্যন্ত চলতেছে। সংসার লাইক 6 বছর। কত সালের জুলাই? 2015 সালের জুলাই থেকে। 2015 সালের জুলাই থেকে প্রেমের সম্পর্ক। আর সংসার মেবি 6 মাস। 6 মাস। তো তাহলে আমরা বলতে পারি যে প্রেমের সম্পর্ক হচ্ছে বছর খানেকের বেশি, আর সংসার হচ্ছে 6 মাসের মতো। 6-7 মাস। সবকিছু মিলিয়ে 1.5-2 বছরের সম্পর্ক। 1.5-2 এর আগে তো আপনি প্রেম একটা করেছিলেন এবং সেটা তো হয়নি। ভবিষ্যৎ নিয়ে কখনো টেনশন হয় না আপনার? হ্যাঁ হয়, যে ওরে আমি কিভাবে ভালো রাখতে পারি, ওকে কিভাবে মানে আমি আমার নিজের মতো কনভিন্স করে রাখতে পারি। পড়াশোনা কমপ্লিট হয়েছে আপনার? না, আমি ওর জন্য পড়াশোনা কমপ্লিট করতে পারিনি। পড়াশোনা অনার্স ফাইনাল দিতে পারেননি? না। তাহলে কি করবেন ভবিষ্যতে? এখন ভবিষ্যৎ বলতে আমি আমার নিজেরটা নিজে কেরিয়ার নিজে করতে চাই, কিসের? যেটা যে কোনো কাজের মাধ্যমে হোক, জবের মাধ্যমে হোক। জাস্ট ওকে নিয়ে আমি 2টা ডাল ভাত খাইয়ে বাঁচতে পারলে চলে। এই স্পিরিটটা কতদিন থাকবে? দ্য বিগ কোশ্চেন ইজ দ্যাট। আমরা অবশ্যই আপনাদের জন্য শুভকামনা করব। এখন যে স্টেজে আছেন সেখান থেকে নেগেটিভ কোনো কিছু চিন্তা করা সম্ভব না, এবং এই স্টেজটা এরকমই হয়, এবং এটার জন্য অলওয়েজ শুভকামনা থাকবে যে সারা জীবনে স্পিডটা নিয়েই থাকেন। কিন্তু রিয়েলিটি অনেক টাফ, জি। অনেক অনেক বেশি টাফ, এবং সেই রিয়েলিটির জায়গাটা ও ফেস করেছে জীবনে, 14 বছরের জীবনে অনেকবার ফেস করেছে। তো আপনার এক্সপিরিয়েন্স ওর চাইতে অনেক বেশি, ব্যক্তিগত জীবনে, সংসার জীবনের এক্সপিরিয়েন্স। কি করলে সমস্যা হয় সেগুলো একটু আপনার মনে হয় মাথায় রাখা উচিত। হ্যাঁ, একটা ছেলে কি পছন্দ করে, একটা ছেলে কি পছন্দ করে না, কজ এটা আপনার জন্য একটা খুব, যেটা বলি যে ডাই হার্ড ড্রাইভ, মানে একেবারেই মরণ কামড় যেটাকে বলে এই সংসারটা। এবং একই সাথে এখানে আপনি ভালো থাকলে সবাই আপনাকে সারা জীবন কোশ্চেনই করবে যে কেন করছো, কেন করছো, কেন করছো। খারাপ থাকলে সবাই বলবে জান এটা তো খারাপ হওয়ারই কথা ছিল, ঠিক আছে। আর আপনার জন্য তো এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আপনি যে কাজটা করেছেন এটা হচ্ছে, মানে আমি ঠিক জানি না, মানে একে তো হচ্ছে তার সন্তানরাও কিন্তু তাকে ভালো চোখে দেখে না। হ্যাঁ, স্বামী তো অন্য বিষয়, সেটা আগে স্বামী, সেটা অন্য বিষয়, তার সন্তানরাও ভালো চোখে দেখে না। এবং আপনার জায়গা থেকে আপনি যদি কখনো তাকে আনহ্যাপি রাখেন, সেটা কিন্তু একটা ভয়াবহ রকমের ডিজাস্টার হবে তার লাইফের জন্য। জি, তা তো অবশ্যই। সো এটা একটু চিন্তা ভাবনা, আপনার মনে হয় যে আপনারা এর চেয়েও বড় করে চিন্তা ভাবনা করেন আপনাদের ব্যক্তি জীবনে, কিন্তু এই রোম্যান্টিসিজম বলেন বা ফিলিংস এর জায়গাটা বলেন, এটা খুব বেশি দিন স্থায়ী হয় না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, ওকে নিয়ে আমি একটা বড় ধরনের চ্যালেঞ্জে আছি। সেটা হচ্ছে যে ওর হাজবেন্ড কিছুদিন, মেবি 2-3 দিন আগে ফোন দিয়ে আমি কন্ট্যাক্ট পাইছি, যখন ডিভোর্স লেটারটা হয়ে যাচ্ছে তখন আমি ফোন দিয়েছি, বলে দাও যে ডিভোর্স লেটার হয়ে গেছে, সেজন্য আর কোনো মার্কেটিং না করে। তো তখন বলছিল আমি নাকি তাকে বিক্রি করে দেবো। তা আমি বলছিলাম চ্যালেঞ্জ করে যে সেই দিনটা অপেক্ষায় যেন সে থাকে, আর আমিও সেই দিনটা চ্যালেঞ্জ করে দিলাম যে তোমার আমি কোথায় রাখতে পারি সেটা আমার দায়িত্ব। ঠিক আছে, চ্যালেঞ্জ বলেন আর যেটাই বলেন না কেন সেটা তো ভবিষ্যতেই বলে দিবে। কিন্তু প্রিয় শ্রোতা, একটা বিষয় কি, জীবন এরকমই। হ্যাঁ, নাটকের যদি আপনি বলেন সেই সিরিয়ালের কাহিনী, পরকীয়া, কিংবা তারপরে একটা সম্পর্কের দিকে মন নেয়, তারপরে আরেকটা সম্পর্কের দিকে যাওয়া, শাখা প্রশাখা গজাতেই থাকে। আজকে এই যে রাতের বেলা, গভীর রাতে বৃহস্পতিবার পড়ে গিয়েছে, এখন যে জায়গাটা এসে ওদের জীবনটা থেমে আছে, ঠিক তার পরের বৃহস্পতিবারে বা তার একদিন পরে যে এটা শাখা প্রশাখা গজিয়ে কোন দিকে যাবে, উই রিয়েলি ডোন্ট নো, আমরা আসলে জানি না। এবং না জানার থেকে আমাদের সবসময় শুভকামনা থাকে যে যা হয় তা যেন ভালো হয়, যেদিন গেছে তা যেন, তা যেভাবেই যাক না কেন, হ্যাঁ, তা যেন ভালো আসে। তো এই শুভকামনাটা নিশ্চয়ই থাকবে। আপনারা যে আজকে সাহস করে এসে আমাদের এখানে জীবনের গল্প বললেন, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কেন বললেন? ওর বাবা মা চায় কি, যেমন ওকে যে আমি বিয়ে করছি এটা কিন্তু আমার ফ্যামিলি সবাই জানে, উইদাউট মাই বংশগত সবাই জানে, সবাই, ওর টোটালি পিচ্ছি থেকে ধরে বলেন মুরব্বী সবাই জানে আমি বিয়ে করছি, এবং ওর সমস্যাগুলো সবাই জানে। বাট ওর যে ফ্যামিলি, তারা এটা ধামাচাপা দিতে চাইতেছে। আমি যে তাকে বিয়ে করছি এই জিনিসটা তারা ধামাচাপা দিতে চাইতেছে, তাদের মেয়ে ঠিকই আছে। তা আমি চাই যে আমার ওয়াইফ আমার পরিচয় থাকুক সবাই কাছে, দেশবাসী সবাই কাছে শুভকামনা করি যেন আমার ওয়াইফের জন্য সবাই দোয়া করে, আমাদের জন্য, কপলের জন্য দোয়া করে, এবং চাই যে ও সবসময় ভালো থাকুক। আমি এটাই চাই। ওকে, তো মানে আপনারা চাচ্ছিলেন যে মানে সবাইকে জানাতে যে আলটিমেটলি আপনারা বিয়ে করেছেন, এটাই বিয়ে করেছি, মূলত সংসার উদ্দেশ্য করতেছি। ছিল। এটাই মূলত উদ্দেশ্য ছিল। সংসার আপনারা করছেন, আপনার কাছে শুনি, আপনারও কি একই উদ্দেশ্য ছিল যে সবাইকে জানানো যে আপনারা বিয়ে করেছেন? প্রিয় শ্রোতা, আমরা এখানেই শেষ করতে চাই আমাদের আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ইটস আ বিগ কোশ্চেন। অনিশ্চয়তার জায়গাটা অনেক বড়, কিন্তু সম্ভাবনার জায়গাটাও কম নয়। এত কিছুর পরে যদি একটা সংসার হতে পারে, দুজন দুজনের কাছে আসতে পারে, সেটা যদি মনের কারণে হয়ে থাকে, তাহলে সেখানে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। সৃষ্টিকর্তাই ভালো জানেন আমাদের সম্পর্কে, যে আসলে আমরা কোথায় যাব না যাব।
সবসময় শুভকামনা থাকবে। যেটা খারাপ হয়ে গেছে সেটার জন্য আর পিছন ফিরে না তাকাই, যেটা সামনের দিকে সেটার জন্য সবসময় আমাদের যেন শুভকামনা থাকে। আর সবসময় একটা কথা বলি, যারা এখানে গল্প বলতে আসে তাদেরকে জাজমেন্ট করতে হবে নিজের জীবনটা দিয়ে, কারণ তাদের মতো ভালো হবেন না মন্দ হবেন না, তারা যেটা করেছে আপনি সেটা করবেন নাকি করবেন না সেই সিদ্ধান্ত নেবার জায়গাটা হচ্ছে হ্যালো 8920। তো তাদেরকে আসলে গালমন্দ করা বা তাদেরকে শুভকামনা জানানো বা তাদেরকে ইভালুয়েট করাটা আসলে খুব মূল উদ্দেশ্য আমাদের নয়। মূল উদ্দেশ্যটা হচ্ছে তাদের গল্প শুনে আমি নিজে কিভাবে নিজের পথটাকে ঠিক করে নেব। তো আজকে